রিলেটেড প্রবলেম গুলো বেশি আছে ঢাকা বোর্ডে। একটা পানির ট্যাঙ্কের গভীরতা 20 মিটার এবং ব্যাস হচ্ছে 4 মিটার। একটি পাম্প 10 মিনিটে 1/4 পানি খালি করতে পারে। 1/4 মানে 1/4 খালি করার পর কি হয়ে গেছে, পাম্পটা নষ্ট হয়ে গেছে। পরে অন্য একটি পাম্প দ্বারা ট্যাঙ্কের বাকি পানি শূন্য করা হলো। ঠিক আছে, তো প্রথম ইঞ্জিন বা প্রথম পাম্প কি কাজ করেছে, একটা পাম্পের মধ্যে একটা ট্যাঙ্কির মধ্যে যতগুলো পানি ছিল, হ্যাঁ, তো সেটার 10 মিনিটে 1/4 অংশ খালি করে ফেলছে। ঠিক আছে, তো প্রথম পাম্পটির ক্ষমতা কত একটু খেয়াল করো, একটু খেয়াল করি আমরা, একটু খেয়াল করি যে একটি পানির ট্যাঙ্কের গভীরতা 20 মিটার এবং ব্যাস 4 মিটার। একটা পাম্প 10 মিনিটে 1/4 পানি খালি করার পর নষ্ট হয়ে গেছে। এখানে কিন্তু উল্লেখ নেই যে এই ট্যাঙ্কটা, অঙ্কের মধ্যে কিন্তু উল্লেখ নেই যে এই ট্যাঙ্কটা পানি ভর্তি ছিল কিনা, ট্যাঙ্কটা ভর্তি ছিল কিনা, উল্লেখ কিন্তু নেই। ঠিক আছে, তো বাই ডিফল্ট আমরা ধরে নিব যে ট্যাঙ্কটা পানি দ্বারা পূর্ণ ছিল, বাই ডিফল্ট আমরা ধরে নিব। ঠিক আছে, যেহেতু এখানে অঙ্ক আদার্স যে কথাগুলো আছে এখানে সেগুলো দেখে বুঝতে পারতেছি এই ট্যাঙ্কটা আসলে পূর্ণ ছিল। যদি এখানে যদি বলতো যে একটা পানির ট্যাঙ্কের গভীরতা এত, ব্যাস এত, ঠিক আছে, পানি পূর্ণ বলে নাই কিন্তু। ঠিক আছে, যাই হোক, আমরা ধরে নিচ্ছি যে পানির ট্যাঙ্কিটা পূর্ণ ছিল, পানি দ্বারা পূর্ণ ছিল। প্রথম পাম্পটা কি করেছে দেখো তো, আমি যদি একটু দাগায় দেখাই তোমাদের, খুবই সহজ। এটা একটা 1/4, 1/4 মানে হচ্ছে 1/4। এটা হচ্ছে অর্ধেক, অর্ধেক মানে হচ্ছে 20 মিটার, আর তারও অর্ধেক এই পর্যন্ত পানি খালি করছে। 1/4 4 ভাগে ভাগ করি, তাহলে এটার পানি আছে, এইটুকু পানিও আছে, এইটুকু পানিও আছে, এগুলো কিন্তু সে খালি করে নাই। শুধুমাত্র সে কতখানি খালি করেছে, 1/4। তার মানে আমার যদি টোটাল পানির গভীরতা 20 মিটার হয়, এই অংশের নাম 5, এই অংশের নাম 5, এই অংশের নাম 5, এই অংশের নাম 5, 4টা অংশ 4 ভাগে ভাগ করলাম, 1/4 সে খালি করেছে। তো যতটুকু অংশ খালি করেছে ততটুকু অংশটা আমি পানিটা লাল কালি দিয়ে দেখালাম। এতটুকু অংশের ভর কেন্দ্রে সরণ আমরা নিব। আবার বলছি, যতটুকু অংশের পানি খালি করেছে সে প্রথম পাম্পটা, ততটুকু অংশের কিন্তু আমরা পানির ভর কেন্দ্রে সরণ নিব। তাহলে এখানে ভর কেন্দ্রে সরণ ইজিক্যাল টু হবে হচ্ছে 1/4। তার মানে কি 20/4 ভাগ হচ্ছে 2, অর্থাৎ 5/2 ইজিক্যাল টু 2.5 মিটার। এটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ। 4 ভাগের 1 ভাগ পানি খালি করেছে, তাহলে 4 ভাগের 1 ভাগ মানে কি 20/4, তার আবার অর্ধেক, ভর কেন্দ্র একেবারে মাঝখানে থাকে, তাই আমরা 2.5 মিটার নিয়েছি। এবার যতটুকু পানি খালি করেছে ততটুকু পানির ভর লাগবে। প্রশ্ন হচ্ছে তুমি কি করবা, তুমি হচ্ছে দুই ভাবেই করতে পারো, সরাসরি এতটুকু অংশের পানির ভরটা বের করে নিতে পারো, অথবা তুমি টোটাল পানির ভরটা বের করে নিয়ে তারপর ওখান থেকে 4 ভাগের 1 ভাগটা কাউন্টে নিতে পারো। তো আমরা প্রথমে টোটাল ট্যাঙ্কিতে কতটুকু পানি ধরে এটা হিসাব করে নিই। তো টোটাল ট্যাঙ্কিতে পানি ধরে হচ্ছে m ইজিক্যাল টু v-rho। টোটাল ট্যাঙ্কিতে পানি ভরে হচ্ছে m ইজিক্যাল টু v-rho। এখন প্রশ্ন হচ্ছে ভি বের করার সূত্র কি। পানির ট্যাঙ্কির ক্ষেত্রে দেখো তো কি দেওয়া আছে, আমাদের গভীরতা এবং ব্যাস দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা হচ্ছে কি নিব, এই সূত্রটা ব্যবহার করব। এই কত রে, পাই আর স্কয়ার এল ইন্টু রো। আমরা যখন গভীরতা এবং ব্যাস দেওয়া থাকবে একটা কুয়া অথবা একটা ট্যাঙ্কি, তখন আমরা পাই আর স্কয়ার সূত্রটা ব্যবহার করব। পাই আর স্কয়ার এল সূত্রটা ব্যবহার করব। পাই তো পাই 3.1416 গুণ আর এর জায়গায় বসবে 2 এর উপর স্কয়ার। দেখো এখানে ব্যাস দেওয়া আছে, আমরা কিন্তু ব্যাসার্ধটা বের করে নিব 2 দ্বারা ভাগ করে। ঠিক আছে, আর ইজিক্যাল টু 2 দ্বারা ভাগ করব ব্যাসকে, আর এল এর মান হচ্ছে টোটাল গভীরতা নিবা। তুমি যদি এখন টোটাল গভীরতা নাও টোটাল পানির ভর পাবা। তুমি যদি এখন এইটুকা গভীরতা নাও 4 ভাগের 1 ভাগ, তাহলে অতটুকু পানির ভর পাবা। দুই ভাবে আমরা করতে পারি। প্রথমে আমরা পুরা পানির ভরটা বের করে নিই। ঠিক আছে, তাহলে আমরা এখানে টোটাল গভীরতাটা নিলাম 20 আর রো হচ্ছে 1000। হিসাব নিকাশ করলে আমরা যেটা পাবো সেটা এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে উত্তোলনকৃত পানির ভর হচ্ছে এম প্রাইম নিব, এম প্রাইম লিখলাম। যে প্রথম পাম্প দ্বারা উত্তোলনকৃত পানির ভর হচ্ছে m ডিভাইড বাই 4, কারণ 4 ভাগের 1 ভাগ পানি কিন্তু সে ওই
উত্তোলন করেছে, ঠিক আছে। তাহলে 1000, একটা গেলে একটা দুটো অঙ্ক করলে কিন্তু সব অঙ্ক হয়ে যায়, কুয়ার অঙ্ক সহজ, এগুলো কিন্তু যেভাবে থিওরি পড়িয়েছি ওই থিওরি দিয়েই কিন্তু হয়ে যায়। 25,1,3,2,8 কেজি। তাহলে এখন দেখো তো 4/1 যেহেতু প্রথম ইঞ্জিন পানি উঠাইছে, তাহলে 25,1,3,2,8 ভাগ হচ্ছে 4, 4 ভাগ 4 দিয়ে দিই, ভাগ 4 দিলাম। 6,2,8,3,2, 6,2,8,3,2। হিসাব নিকাশ ভুল হলে ভুল তোমরা একটু ঠিক করে নিও, যোগ বিয়োগ গুণ ভাগ ভুল হতে পারে হয়তো বা, ক্যালকুলেটর টিপছিস। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কি, প্রথম ইঞ্জিনের ক্ষমতা বের করতে হবে। প্রথম ইঞ্জিন কাজ করছে কতটুকু, এই যে এতটুকু কেজি পানি উঠাইছে। তাহলে এখন আমরা পি ইজ ইকুয়াল টু, প্রথম ইঞ্জিনের ক্ষমতা আমরা বের করতে চাচ্ছি, তাহলে পি ইজ ইকুয়াল টু ডব্লিউ ভাগ টি ইজ ইকুয়াল টু এম জি এইচ ভাগ টি। যেহেতু আমি প্রথম ইঞ্জিন কৃত পানির ভর এম প্রাইম ধরেছি, তাই এখানে আমরা এম প্রাইম দিব। এম প্রাইম বই করলে আমাদের এখানে হয়ে যাবে, ঠিক আছে। এম প্রাইম এর মান বসাবো, জি এর মান বসাবো, এইচ এর মানটা বসাবো, তাহলে আমাদের সময় কত, 10 মিনিট, সময়টাও আমরা বের করে নিব। টি ইজ ইকুয়াল টু 10 মিনিট, প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে আমরা বের করছি ইজ ইকুয়াল টু 600 সেকেন্ড। বের করলে আমরা ওয়াটে ক্ষমতাটা পেয়ে যাব, ওয়াটে রেজাল্টটা আমরা পেয়ে যাব। যদি হিসাব করি একটু, 9.8 গুণ হচ্ছে এইচ এর মান হচ্ছে 5/2 বা 2.5 মিটার। ও আচ্ছা, 2.5 মিটার লিখেছি অলরেডি। 2.5 ইজ ইকুয়াল টু এত, ভাগ হচ্ছে 600, 2565। আমি একবারে বসায় দিছি 2565.64 ওয়াট। এই একটা জিনিস খেয়াল করো তো, তোমরা পরীক্ষার খাতায় এই যে আমি যেভাবে এখন লিখলাম না, এইভাবে অনেকে কিন্তু হিসাব নিকাশ করে লিখে দাও, এটাতে নাম্বার কাটা যাবে। যে জিনিসগুলো তোমার দরকার সেগুলোর মান কিন্তু বসাতে হবে, এম প্রাইমের মান, জি এর মান, এইচ এর মান, টি এর মান বসিয়ে দেখাতে হবে কিন্তু, ঠিক আছে। বসায় কিন্তু দেখাতে হবে। দ্বিতীয় পাম্পটি যদি 20 মিনিটে বাকি ট্যাঙ্কের পানি শূন্য করে, তাহলে কোন পাম্পের অশ্ব ক্ষমতা বেশি। অশ্ব ক্ষমতা মানে হর্স পাওয়ারে বের করতে বলেছে। প্রথমের ক্ষমতা হচ্ছে আমরা অলরেডি পেয়ে গেছি, 2 নম্বর প্রশ্নে আসি, 2 নম্বর বা ঘ নম্বর প্রশ্নে আসি। 2565.64, 2565.64 ওয়াট, ডব্লিউ এ ডবল টি। আমি যদি একটু 2565.64, 65.64 ভাগ হচ্ছে 746 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে প্রথম ইঞ্জিনের অশ্ব ক্ষমতা বা প্রথম পাম্পের অশ্ব ক্ষমতাটা পেয়ে যাচ্ছি। ভাগ করে দেখালাম আমরা, 3.4392 এইচপি। ওকে, প্রথম ইঞ্জিনের গ হতে প্রাপ্ত প্রথম ইঞ্জিনের অশ্ব ক্ষমতা, প্রথম ইঞ্জিনের অশ্ব ক্ষমতা নির্ণয়। অশ্ব ক্ষমতা, অশ্ব ক্ষমতা বলতে আমরা ওই ওয়াটকে 746 দ্বারা ভাগ করলে যা পাবো সেটা বোঝাচ্ছি, ঠিক আছে। ওকে, এখন খেয়াল করো যে দ্বিতীয় ইঞ্জিন কি কাজটা করেছে। দ্বিতীয় ইঞ্জিন আমি দাগায় দেখাচ্ছি, কারণ এগুলো অঙ্ক একটা করা মানে অনেক অসংখ্য করা। 4/1 যে 1, 2, 3, 4। এবার দেখো এইটুকার পানি কিন্তু আছে, এই যে এইটুকার পানি আছে, আর এইটুকার পানি কিন্তু খালি। এইটুকার পানি হচ্ছে খালি, অর্থাৎ আমি যদি একটু দেখাই মার্কিং করে, 15 মিটার অঞ্চলের পানিটা কিন্তু খালি পড়ে আছে। 1/4 প্রথম ইঞ্জিন খালি করেছে, আর 3/4 পড়ে আছে। দ্বিতীয় ইঞ্জিন কর্তৃক বা দ্বিতীয় পাম্প কর্তৃক উত্তোলনকৃত প্রাণীর ভর মনে করে দিলাম হচ্ছে এম ডাবল প্রাইম ইজিক্যাল টু কত, 3/4, 3/4 পানি পড়ে আছে, তাহলে 3/4 গুণ হচ্ছে এম, 3/4 এম। টোটাল ভরটা বের করে নিলে সুবিধা, 25, 13, 28, 25, 13, 28। টোটালের মধ্যে 3/4 অংশ কিন্তু পড়ে আছে, 3 ভাগটা পড়ে আছে, 4/3 নিচের দিকে পড়ে আছে, মানে এটা এখনো উঠাই নাই। এটা উঠাতে হবে কে, এটাতে উঠাতে এটা উঠাবে হচ্ছে দ্বিতীয় ইঞ্জিন বা দ্বিতীয় পাম্প। 25, 13, 28, 13, 28 ভাগ হচ্ছে 4, 4/3 3 দিয়ে গুণ করলাম, 188,496 কেজি। এতগুলা কেজি উঠাতে হবে। এতগুলা দেখো তো, এই 15 মিটার অংশের ভর কেন্দ্র একবারে মাঝখানে, তাহলে পানির ভর কেন্দ্রের সরণ কত, এই দেখো খেয়াল করো, এই যে পানি এখন এতটুকু উঠাইতে হবে, পানি এখন এতটুকু উঠাইতে হবে, এটা হচ্ছে পানির ভর কেন্দ্রের সরণ।
সবার বুঝতে পারার কথা। এই যে আমি লাল কালি দিয়ে দাগালাম একবারে মাঝখানে, এই 15 মিটারের মাঝখানে দাগাইছি। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 5 H = 5। এই যে এই 5, এই 5-এর পানিতে উঠে গেছে অলরেডি। এইটুকু হচ্ছে যোগ হচ্ছে 15/2। যতটুকু পানি উঠাইতে হবে ততটুকু পানির ভর কেন্দ্রের সরণ। এই যে 15 মিটার, এদিকেও দেখাই, এই 15 মিটার অঞ্চলের পানি কিন্তু উঠাইতে হবে এখন। তো এই 15 মিটারের ভর কেন্দ্র কোথায়? 15 অর্ধেক। তাহলে এখান থেকে পানি একেবারে উপরে নিয়ে যেতে হবে। তার মানে কি 15 অর্ধেক 7.5 যোগ এই যে খালি অংশ, এই খালি অংশ তো প্রত্যেকটা পানি উঠাইতে হবে, এই খালি অংশটা কিন্তু যোগ হয়ে যাবে, খালি অংশটা কিন্তু অবশ্যই যোগ হবে। ওকে, তাহলে এই গেল আমাদের পানির ভর কেন্দ্রের সরণ হচ্ছে এইচ। আমি যদি একটু দেখাই এখানে এইচ, এই যে এইটুকু হচ্ছে এইচ, এই লাল কালিতে দেখালাম, এইটুকু হচ্ছে এইচ। ওকে, এই 5, এইটুকু হচ্ছে 5 মিটার, এইটুকু 5, এই 5-এর সঙ্গে এটার অর্ধেক। যতটুকু এলাকার পানি আছে ততটুকু এলাকার পানির ভর কেন্দ্র একেবারে মাঝখানে, ইজিক্যাল টু কত পেলাম? 12.5। ওকে, এই পানিটা দ্বিতীয় পাম্প 20 মিনিটে খালি করেছে। এই যে 20 মিনিটে, যদি 20 মিনিটে খালি করে থাকে, যে 20 মিনিটে। ওকে, তাহলে আবারও আমি P2 লিখবো। P2 W ভাগ হচ্ছে T M ডাবল প্রাইম GH ভাগ হচ্ছে T। টি এর জায়গায় আমরা T1 T2 দিতে পারি। আবার যেহেতু দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে লিখে নিব, তাহলে আর ওই প্রাইম মাইম দেওয়া লাগবে না দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে। ওকে, দিয়ে আমরা মানটা বসালে আমাদের কিন্তু উত্তর চলে আসবে। মনে রাখো এখানে কিন্তু অশ্ব ক্ষমতা বলেছে প্রশ্নের মধ্যে, এই যে কোন পাম্পের অশ্ব ক্ষমতা বেশি, তার মানে আমরা কিন্তু এটা প্রথমে ওয়াট বের করব, করার পরে 746 দ্বারা ভাগ করে এইচপিটা বের করে নিব, অশ্ব ক্ষমতাটা বের করে নিব। সাধারণত এই টাইপের অঙ্ক আসে এবং সাথে দক্ষতা রিলেটেড অঙ্ক আসে। এই তো দুই টাইপের দক্ষতা রিলেটেড একটা প্রবলেম আমি দেখা দিচ্ছি, নিয়ে আমরা অন্য অঙ্কে চলে যাবো, আমরা অন্য টাইপের অঙ্কে চলে যাবো। কুয়ার অঙ্ক আসার কি পারার কথা, কঠিন কিছু না, একেবারে সিম্পল। থিওরিটা ভালো করে দেখলে টোটাল অঙ্ক আমরা আশা রাখি পারবো। রাজশাহী 24, ভালো করে পড়ে নেবো অঙ্কটা। এ এবং বি পানি পূর্ণ করে, দেখো এখানে পানি পূর্ণ বলে দিচ্ছে, এটা বলে দেওয়া উচিত আসলে, যতটুকু এলাকার পানি আছে সেটা বলে দেওয়া উচিত। আগের অঙ্কে কিন্তু বলে দেয় নাই, আমরা বাই ডিফল্ট ধরে নিয়েছি কুয়াটা পানি পূর্ণ আছে। ঠিক আছে, যদিও এখানে বলে দিছে প্রথম 1/4 পানি উঠাইছে প্রথম পাম্প, আর 3/4 বাকি পানি। ঠিক আছে, পানির ট্যাঙ্কির মধ্যে কতখানি পানি আছে বলে দেয় নাই, কিন্তু পূর্ণ নাকি অর্ধেক নাকি কি কিছুই বলে দেয় নাই, আমরা বাই ডিফল্ট পূর্ণ ধরে নিয়েছি। ওকে, আচ্ছা, এ ও বি দুইটা কুয়ার নাম দিছে এরা। এ ও বি দুটি পানিপূর্ণ কুয়া, যাদের গভীরতা যথাক্রমে 12 মিটার একটা, একটা 10 মিটার, ব্যাস যথাক্রমে। এই যথাক্রমে যখন এই ওয়ার্ড গুলা দেওয়া থাকবে, যেইটার সাথে যেইটা হবে সেটা কিন্তু মিলিয়ে লিখতে হবে, ভুলে যেন আমাদের না হয়, ভুল যেন না হয়। এর হচ্ছে 12, এর ব্যাস হচ্ছে 1.8, বি এর হচ্ছে গভীরতা হচ্ছে 10, ব্যাস হচ্ছে কিন্তু 2 মিটার। ঠিক আছে, এগুলো মিলিয়ে মিলিয়ে লিখবো আমরা, আমাদের যেন ভুল না হয়। এক্স ও ওয়াই যাদের কর্মদক্ষতা, দুইটা পাম্প, একটার নাম এক্স একটার নাম ওয়াই, 70% হচ্ছে, একটা হচ্ছে 60%, মানে এক্স এর হচ্ছে 70, ওয়াই এর হচ্ছে 60%। এক্স পাম্পটি এ কুয়াকে, দেখো খেয়াল করো, এক্স পাম্প এগুলো কিন্তু পেঁচা যায় পরীক্ষার হলে। এক্স পাম্পটি এ কুয়াটিকে 24 মিনিটে পানি শূন্য করতে পারে, 24 মিনিটে পানি শূন্য করতে পারে, ভালো কথা। তো আমি ওয়াই এর পরে কথাটা পরে যাচ্ছি। এক্স পাম্পের ক্ষমতা কত? এক্স পাম্প কি কাজ করেছে? এক্স পাম্পটা কাজ করেছে এ কুয়াকে 24 মিনিটে পানি শূন্য করতে পেরেছে। তাহলে এখন এই এ পাম্প নিয়ে কাজ করতে হবে, আর এক্স পাম্প নিয়ে কাজ করতে হবে, আর এ কুয়া নিয়ে কাজ করতে হবে। এ কুয়ার ক্ষেত্রে, এ কুয়ার ক্ষেত্রে, হ্যাঁ, এ কুয়ার ক্ষেত্রে কতগুলা পানি ধরে আগে বের করে নি। এম ইজিক্যাল টু ভি রো, ভি এর জায়গায় বসাবো হচ্ছে পাই আর স্কোয়ার এল গুণ হচ্ছে রো, পায়ের জায়গায় 3.1416 গুণ আর স্কোয়ার। খেয়াল করো এ কুয়া নিয়ে কাজ করছি, এ কুয়ার গভীরতা হচ্ছে 12 আর ব্যাস হচ্ছে 1.8, 1.8 কিন্তু ব্যাস, ব্যাসার্ধ দরকার, তাহলে 1.8 ভাগ 2 হবে কিন্তু। আর এল এর জায়গায় কিন্তু প্রথম কুয়া এরটা 12, আমি একবার লিখলাম, গুণ হচ্ছে 1000। আমরা যদি একটু হিসাব নিকাশ করি তাহলে কত পাচ্ছি দেখো, 3.1416 গুণ হচ্ছে 0.9, গুণ হচ্ছে 0.9, এই যে তার স্কোয়ার দিলাম, গুণ হচ্ছে 12,
গুণ হচ্ছে 1000। আমি একটু এভাবে লিখলাম 30, 53, 6.352 এত কেজি। এটা পানির ভর, এই কুয়ার পানির ভর। তো এই কুয়ার তো পুরাটাই খালি করেছে কত, 24 মিনিটে। টি ইজিক্যাল টু 24 মিনিট ইজিক্যাল টু 24 গুণ হচ্ছে 60 সেকেন্ড ইজিক্যাল টু 6 24 144 1440 সেকেন্ড। ওকে, এটা আমার দেওয়া থাকলো, ভালো কথা। আর কি দেওয়া আছে? আর এখন এই পুরা পাম্পটা এত সময় খালি করতে হবে, mgh ভাগ টি। এইচটা কত হবে? এইচটা হচ্ছে পুরা কুয়াটাই কিন্তু খালি করবে। তাহলে পুরা কুয়ার গভীরতা কত ছিল, আমি যদি একটু দাগায় নিই, পুরা কুয়ার গভীরতা ছিল হচ্ছে 12 মিটার। তাহলে এটা হচ্ছে পুরা কুয়ার পানি কিন্তু খালি করছে 24 মিনিটে। তার মানে একেবারে মাঝখানে, একেবারে মাঝখানে হবে হচ্ছে ভর কেন্দ্র। একেবারে পুরা পানিতে উঠাবে, খালি করবে 24 মিনিটে, তাহলে একেবারে হবে মাঝখানে হচ্ছে ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্রের সরণ হবে এইচ ইজিক্যাল টু হচ্ছে টোটাল আমার হচ্ছে 12 ভাগ হচ্ছে 2 ইজিক্যাল টু 6 মিটার ইজিক্যাল টু হচ্ছে 6 মিটার। তাহলে এইচ এর মান হচ্ছে 12 ভাগ 2 ইজিক্যাল টু 6 মিটার। তাহলে আমাদের এক্স পাম্পের অশ্ব ক্ষমতাটা বের করে ফেলি আমরা। পি ইজিক্যাল টু লিখবো ডব্লিউ ভাগ টি ইজিক্যাল টু এম জি এইচ ভাগ টি। এম এর মান বসাবো আমরা 30, 53, 6.352 গুণ জি এর মান 9.8 গুণ এইচ এর মান হচ্ছে 6 ভাগ হচ্ছে টি এর মান হচ্ছে 1440। আমরা যদি একটু হিসাব নিকাশ করে ফেলি, পানিটা হিসাব করাই আছে, গুণ দিব 9.8, 9.8 গুণ দিব হচ্ছে 6 ইজিক্যাল টু ভাগ হচ্ছে 1440। আমাদের উত্তর হয়ে গেছে 1246.9 ওয়াট। আবারও বলছি, আমার যোগ বিয়োগ গুণ ভাগ করতে ভুল হতে পারে, প্রসিডিউরটা ফলো করবা। এই প্রসিডিউরের মধ্যে কোনো ভুল নেই। আচ্ছা, এইবার খেয়াল করো যে ক্ষমতা কিন্তু পেয়ে গেছি। এইবার পরের প্রশ্ন দেখো তো। এবার যেহেতু আমার এক্স পাম্প নিয়ে কথাবার্তা, এক্স পাম্প নিয়ে কথাবার্তা যেহেতু আমাদের, হ্যাঁ, সেহেতু আমি এক্স পাম্প নিয়ে কাজ করলাম। এবার পরের প্রশ্ন দেখো তো, এক্স এবং ওয়াই পাম্প দ্বারা বি কুয়াটিকে একই সময়ে পানি শূন্য করা যাবে কি না। এবার কিন্তু বি কুয়া নিয়ে কাজ করতে হবে উভয় ক্ষেত্রেই। একটু প্যাঁচায়া দিছে, প্রশ্ন কিন্তু কঠিন না, মানে তোমাকে দেখে এক্স ওয়াই এ বি এগুলো নিয়ে কিন্তু প্যাচ চলে আসবে। এই জন্য খুবই সূক্ষ্মভাবে ঠান্ডা ব্রেনে, ঠান্ডা মাথায় কিন্তু আমরা পরীক্ষার হলে থাকবো, একেবারে ঠান্ডা মাথায়। এক্স এবং ওয়াই পাম্প দ্বারা বি কুয়াটাকে একই সময়ে পানি শূন্য করা যাবে কিনা। তাহলে এখন আমার এক্স কুয়ার ক্ষমতা কিন্তু আমরা পাওয়া গেছি, এক্স কুয়ার ক্ষমতা। এখন এক্স স্কোয়ার এই ক্ষমতা দ্বারা বি কুয়াকে কত কত সময় শূন্য করবে, এটা বের করব। ওয়াই পাম্প দ্বারা বা হ্যাঁ ওয়াই পাম্প দ্বারা বা বি কুয়াকে কত সময় আমরা খালি করব, এটা আমরা বের করব। দেখো, প্রথমে আমি যেহেতু এক্স নিয়ে কথাবার্তা বললাম, এক্স কুয়ার ক্ষেত্রে, এক্স কুয়া না, এক্স পাম্পের ক্ষেত্রে, এক্স পাম্পের ক্ষেত্রে আমি ওয়াই ক্ষেত্রে কিন্তু দেখো খেয়াল করো, এক্স এবং ওয়াই পাম্প দ্বারা বি কুয়াটাকে কিন্তু খালি করতে হবে। এ কুয়ার আর কারবার নাই, এ কুয়া তো আমার সময় দেওয়াই আছে খালি করার, বি কুয়াটা বের করতে হবে। তাহলে এক্স পাম্পের ক্ষেত্রে, এক্স পাম্পের ক্ষেত্রে আমরা কি লিখবো, যে পি ইজ ইকাল টু ডব্লিউ ভাগ টি। পি এর মান কিন্তু দেওয়া আছে, দেখো তো এম জি এইচ ভাগ টি। এই টিটা বের করতে হবে, টিটা হচ্ছে এম জি এইচ ভাগ হচ্ছে পি। এইবার কিন্তু এম এর জায়গায় বি কুয়াতে যতটুকু পানি আছে সেইটা নিয়ে কথা বলবো। বি কুয়াতে পানি কত আছে, এম ইজ ইকাল টু ভি রো। এম এ ভি এর জায়গায় কি বসবে, পাই আর স্কয়ার এল গুণ হচ্ছে রো। পাই 3.1416 গুণ হচ্ছে আর, আর হচ্ছে 1 স্কয়ার এল, এল হচ্ছে 10। এই বি কিউ কাজ করছি কিন্তু, এই যে বি কিউ আর হচ্ছে ব্যাস হচ্ছে 2 মিটার, ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, আর এখানে গভীরতা হচ্ছে 10 মিটার। কিন্তু মানে মাথায় যেন থাকে, এগুলোই কিন্তু উল্টাপাল্টা হয়ে যেতে পারে। ওকে, এটা আমরা করলাম। পাই আর স্কয়ার এল 3.1416, এটা মনে হয় এখানে যাবে 3040, আমার মনে হয় এটা এটাই হবে, 31,416 কেজি হবে এতগুলা। এটা বি কুয়াতে পানির ভর, বি কুয়ার ক্ষেত্রে কিন্তু বি কুয়া নিয়ে আমরা কাজ করতে হবে, বি কুয়ার ক্ষেত্রে। ওকে, আচ্ছা, আমাদের মনে হয় এখানে একটু ভুল হলো নাকি, এখানে কি এক্স পাম্পের ক্ষমতা চাইছিল তাই না। আচ্ছা, এখানে একটু ভুল হয়ে গেছে, সরি, আমাদের দক্ষতা দেওয়া ছিল, দক্ষতা আমি কাউন্টে নিই নাই, এখানে একটু ভুল হয়ে গেছে, সরি। আমি তো দক্ষতাটা কাউন্টেই নিই নাই, দক্ষতা তো কাউন্টে নিতে হতো,
এটা তো আমার এক্স পাম্পের ক্ষমতা বের করছে। এটা হচ্ছে দেখো আমাদের কার্যকর ক্ষমতা বের হয়েছে। এটা এটা হচ্ছে আমি একটু কার্যকর ক্ষমতা বা লব্ধ কার্যকর ক্ষমতা, ঠিক আছে। কার্যকর ক্ষমতা বের হয়েছে এখানে, হ্যাঁ, কার্যকর ক্ষমতা। তাহলে আসল ক্ষমতাটা বের হয় নাই। আসল ক্ষমতা বলতে কিন্তু আমরা প্রদত্ত ক্ষমতা বুঝাই, ঠিক আছে। এক্স পাম্পের ক্ষমতা বলতে আমরা কিন্তু প্রদত্ত ক্ষমতা বুঝাইবো, ঠিক আছে। এটা আমরা যে কাজটা করেছে এ পাম্প, এই কার্যকর ক্ষমতাটা আমরা বের করেছি। তাহলে এখন আমরা ক্ষমতা যদি একটু বের করে নিই, এই পাশে নিয়ে এই পাশে দিয়ে একটু বের করে দিই, এই পাশে দিয়ে একটু বের করে দিই, যে পি ইটা ইজ ইকাল টু পি প্রাইম ভাগ হচ্ছে পি। তাহলে পি ইজ ইকাল টু পি প্রাইম ভাগ হচ্ছে ইটা। তো পি প্রাইম আমরা বের করে ফেলেছি অলরেডি। এটাকে পি প্রাইম ধরো, কার্যকর ক্ষমতাকে আমরা পি প্রাইম ধরলাম, ঠিক আছে, পি প্রাইম ধরলাম। তো আমরা জানি যে কার্যকর ক্ষমতাটা উপরে থাকে আর নিচে থাকে হচ্ছে প্রদত্ত ক্ষমতা বা শুধু ক্ষমতা। তো আমরা এখন লিখে নিই একটু, যেহেতু এটা এখানে এখানে 1246.9, 1246.9 ভাগ হচ্ছে দক্ষতা ছিল কত, এক্স পাম্পের দক্ষতা ছিল 70%, ইটা ইজ ইকাল টু 70% বা 0.7, আমরা 0.7 দ্বারা ভাগ করব, 0.7 দ্বারা একটু ভাগ করব, ভাগ হচ্ছে 0.7। ওকে, 1781.29 লিখলাম, এত ওয়াট, ডব্লিউএটি, ডব্লিউডব্লিউটি। ওকে, আচ্ছা, এইবার এক্স পাম্পের ক্ষেত্রে আমরা এখন এমজিএইচ ভাগটি, বুঝতেই পারছো এটার এত এভাবে করব না, লব্ধ কার্যকর ক্ষমতা দিয়ে বের করব না, একবারে বের করে ফেলবো। ইটা ইজ ইকাল টু পি প্রাইম ভাগ পি, একবারে বের করবো। ওখানে যেহেতু একবারে বের করি নাই, কারণ হচ্ছে ওটা আমি স্কিপ করে গেছি, খেয়াল করি না যেখানে দক্ষতা দেওয়া ছিল, হ্যাঁ। যাই হোক, এগুলো এই জন্য দেখো প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করে তোমার এগুলো ভুল হবে না। তো আমি একবারে বের করে দেখাচ্ছি। আমি এখন দেখো তো, ইটা ইটা মানে 0.7, 70% এক্স পাম্পের ক্ষেত্রে, ইজ ইকাল টু পি প্রাইম মানে কি, এম জি এইচ ভাগ টি, টি গুণ হচ্ছে পি, এখানে পি নিচে একটা আছে, তো এখান থেকে আমি টি বের করব, টি ইজ ইকাল টু এম জি এইচ ভাগ হচ্ছে পি গুণ হচ্ছে 0.7। এম এম এর মান হচ্ছে দেখো তো, ভি রো এখানে আমরা পাই গেছি 31,416, 31,416, জি এর মান 9.8 গুণ এইচ এর মান। এবার দেখো তো, আমি কিন্তু বিগ ওয়ান এ কাজ করছি, বিগ ওয়ান এ কাজ করছি, তার মানে আমার এইচ, এখানে পুরা পানি কিন্তু খালি করব, তাহলে আমাদের একবারে মাঝখানে হবে, একবারে মাঝখানে হবে ভরকেন্দ্রের সরণ, ঠিক আছে, এটা হচ্ছে এইচ। তাহলে এইচ ইজ ইকাল টু হবে হচ্ছে, টোটাল গভীরতা ছিল 10/2 ইজ ইকাল টু 5 মিটার, বিগ ওয়ান এ কাজ করছি, তাহলে এখানে আমার এইচ এর জায়গায় 5 বসবে, আর পি এর জায়গায় যে পিটা আমরা বের করেছি এখানে 1781.29 গুণ হচ্ছে 0.7। ওকে, 0.7, আমরা সময়টা পেয়ে যাব এখান থেকে। আমি একটু বের করে যদি দেখাই, 31,416 গুণ হচ্ছে 9.8 গুণ হচ্ছে 5 ভাগ হচ্ছে 1781.29 ভাগ হচ্ছে 0.7, 1234.56 সেকেন্ড। এটা হচ্ছে এক্স পাম্পের ক্ষেত্রে বিগ ওয়াটারকে খালি করতে এই দক্ষতা বিশিষ্ট, দক্ষতা দেওয়া থাকলে কিভাবে করবো আমরা বুঝে ফেলেছি। এক ওয়াটারকে খালি করতে এত সময় লাগবে, এত সময় লাগবে। দেখি তো, আমরা একটু যদি খেয়াল করে দেখি, 1234 পয়েন্ট, হ্যাঁ হয়েছে। আমি একটু উত্তরটা মিলান, হিসাব নিকাশ করতেছি, আগেই বলেছি হিসাব নিকাশ যোগ বিয়োগ গুণ ভাগ ভুল হতে পারে। এই যে কমপ্লিট। আমরা বিগ ওয়ার ক্ষেত্রে সেম ভাবে ওয়াই পাম্পের ক্ষেত্রে আমাদের সময়টা বের করব। ওয়াই পাম্পের দক্ষতা শুধুমাত্র 60% এবং ক্ষমতাটা দেওয়া আছে এত, এই যে ক্ষমতা দেওয়া আছে হচ্ছে এত। ওয়াই পাম্পের ক্ষেত্রে ক্ষমতা পি এর জায়গায় এটা বসবে, দক্ষতা এইটা, আর পি প্রাইমের জায়গায় বসবে হচ্ছে এমজিএইচ ভাগটি। আবারও বলছি, যখন দক্ষতা দেওয়া থাকবে তখন ওই কার্যকর ক্ষমতার জায়গায় এমজিএইচ ভাগ টি বসবে, ঠিক আছে। বি পাম্পের ক্ষেত্রে কি বসাতো আমরা দেখো তো, ওয়াই পাম্পের ক্ষেত্রে দেখো তো, ওয়াই পাম্পের ক্ষেত্রে আমি বসাবো কি, একবারে বসাবা, ইটা ইজ ইকাল টু পি প্রাইম ভাগ পি। তো 0.6, বুঝতেই পারছো, 60% ওয়াই পাম্পের কর্মদক্ষতা। এই পি প্রাইম এর জায়গায় কিন্তু এমজিএইচ ভাগ টি বসবে, আর এখানে একটা পি আছে, এই পি এর জায়গায় ইঞ্জিনের ক্ষমতা বসবে, পাম্পের ক্ষমতা বসবে 2.4 এইচপি। মনে রাখবো, আমরা এই সূত্রের মধ্যে যখন আমি বসাবো কোনো ইয়াটা,
ক্ষমতাটাকে অবশ্যই ওয়াট করে নিতে হবে। ওয়াই পাম্পের ক্ষমতা হর্স পাওয়ারে রেখে কিন্তু এই সূত্রে বসানো যাবে না, তার সময় কিন্তু বের হবে না, ঠিক আছে, ঠিকঠাক মতো বের হবে না। তাহলে এই পি এর জায়গায় কিন্তু আমরা হর্স পাওয়ারটাকে অবশ্যই ওয়াটে কনভার্ট করে নিব 746 দ্বারা গুণ করে। প্রবলেম কমপ্লিট এটা। এবার কুমিল্লা 24 কি বলে কুয়া টুয়া রিলেটেড আর প্রবলেম তোমরা করবা, 8-10টা করবা, আশা রাখি পারবা, না পারার কিছু নাই, একেবারে সহজ, ঠিক আছে। যদি কোনো আটকে যাও আমাকে একটু ফোন দিও যে স্যার এখানে আমি আটকে গেছি, বুঝতে পারতেছি না। পি বিন্দুতে স্থিতি শক্তি কত? এই দেখো তো একটা হেলানো তল, বরাবর 5 কেজি ভরের বস্তু নিচে নামছে, এই যে 5 কেজি ভরের বস্তু, এই যে, ঠিক আছে, সবগুলা দূরত্ব দেওয়াই আছে, সবগুলা দূরত্ব দেওয়াই আছে, উচ্চতা দেওয়াই আছে। ওপির মান 50, এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত 10, আর আনত তল 30 ডিগ্রি কোণে আনত অবস্থায় আছে। পি বিন্দুতে, যে পি বিন্দু কই রে, এই যেটা পি বিন্দু, পি বিন্দুতে বিভব শক্তি কত? এই যে পি বিন্দুতে বিভব শক্তি, একেবারে ছোট্ট অঙ্ক, বিভব শক্তি, ঠিক আছে, পি বিন্দুতে বিভব শক্তি mgh, এম জি এইচ এর জায়গায় বসবে ওপি, এই যে জায়গায় কি বসবে, ওপি, mgh ইজ ইকাল টু ওপি, বিভব শক্তি ইপি ইজ ইকাল টু, ঠিক আছে, ওপি। যে বিন্দুতে আমরা বিভব শক্তি বের করব সেই বিন্দুটা কতটুকু উচ্চতায় আছে সেটা আমরা দেখব, একেবারে সিম্পল। আর যে বস্তুটার বিভব শক্তি বের করব সেই বস্তুটার ভর নিব আমরা 5 গুণ 9.8 গুণ হচ্ছে 50, আমাদের রেজাল্ট কমপ্লিট, ঠিক আছে। 5 গুণ 9.8 গুণ হচ্ছে 50, 2450। কাজ ক্ষমতা শক্তি থেকে তোমরা অ্যান্সার করতে পারবা, এত জুল হয়ে গেল আমাদের গ নাম্বার বা 1 নাম্বার, যাই বলো না কেন। ওকে, কিউ এবং আর বিন্দুতে মোট শক্তির অনুপাত কত? খেয়াল করবা, একটা বস্তু যখন অভিকর্ষ বলের প্রভাবে আপনা আপনি গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়তেছে আনত তল বেয়ে, ঠিক আছে, বা খাড়া নিচেও পড়তে পারে যদি আনত তল না থাকে, মনে রাখবা প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তির পরিমাণটা সেম সেম হবে। এবং যেখান থেকে যাত্রা শুরু করেছে, বাইরে থেকে কিন্তু কোনো বল প্রয়োগ করি নাই, কোনো বেগের কথা উল্লেখ নাই, যেখান থেকে যাত্রা শুরু করেছে সেখানকার আদিবেগকে আমরা জিরো ধরবো, যেখানকার আদিবেগকে আমরা জিরো ধরবো, ঠিক আছে। তো আমরা কিউ বিন্দুতে বিভব শক্তি বের করা খুবই সিম্পল, আর বিন্দুতে বিভব শক্তি বের করা খুবই সিম্পল। আমাদের বের করতে হবে গতি শক্তি। গতি শক্তিটা একটু বের করে দেখাচ্ছি। গতি শক্তি বের করার সময় খেয়াল করবা যে তুমি কোন সূত্রটা ব্যবহার করছো, ঠিক আছে। তো আমাদের এখানে কোনো ঘর্ষণ বল টল দেওয়া নেই, তাই আমাদের কোনো ঝামেলাও নাই। ঘর্ষণ বল দেওয়া থাকলে একটু ঝামেলা হয়, ঠিক আছে, ঘর্ষণ বল দেওয়া থাকলে আমরা ঝামেলা হয়। মনে রাখি একটু, ঘর্ষণ বল যদি দেওয়া থাকতো তলের, তাহলে এই যে এই বরাবর আসতেছে বস্তুটা পি কিউ, এই যে আর এস বরাবর, এই বরাবরই সরণটা চিন্তা করব আমরা, তখন আমার উল্লম্ব সরণটা আর চিন্তা করব না, তখন উল্লম্ব সরণটা চিন্তা করার দরকার নাই, হিসাবে জটিলতার সৃষ্টি হতে পারে। আমরা তখন এই যে পি কিউ আর এস বরাবর যে সরণটা, সেই সরণটাই আমরা ব্যবহার করব, সেখানে আমরা ত্বরণটা বের করে নিব। এখানে আর ত্বরণ বের করার প্রয়োজন হচ্ছে না, কারণটা হচ্ছে এখানে আমার কোনো অতিরিক্ত কোনো কিছু কাজ করছে না, ঘর্ষণ বল কাজ করছে না। একটা আনত তল বরাবর একটা বস্তু কিন্তু গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়তেছে, শুধুমাত্র অভিকর্ষ ত্বরণের অভিকর্ষ বলের প্রভাবে। তো এখানে আমার ঝামেলা একেবারেই নাই, ঘর্ষণ বল থাকলে একটু ঝামেলা হতো, ঘর্ষণ বল দিয়েও আমরা প্রবলেম সলভ করব। ওকে, তো দ্বিতীয় ক্ষেত্রে দেখো তো, একটা বিন্দুতে আমি বেগটা বের করে দেখাচ্ছি, কিউ বিন্দুতে বেগ, কিউ বিন্দু, এই বিভব শক্তি আর বের করে দেখাচ্ছি না, কিউ বিন্দুতে বেগ, কিউ বিন্দুতে বেগ ভি হলে, কিউ বিন্দুতে বেগটা যদি ভি হয়, ঠিক আছে, কিউ বিন্দুতে বেগ ভি হলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2 জিএইচ সূত্র হতে পাই, সূত্র হতে পাই, এই কথা লিখবো আমরা। তো ভি এর জায়গায় কি লিখবো, দরকার যেটা ভি জিরো, এই যে এখান থেকে যাত্রা শুরু করেছে, যেখান থেকে যাত্রা শুরু করবে বাইরে থেকে কোনো বেগ উল্লেখ নেই, আনত তল বরাবর গড়িয়ে গড়িয়ে আসতেছে, আদি বেগকে আমরা জিরো ধরে নিব, প্লাস 2g 9.8 গুণ এইচ এর জায়গায় দেখো তো পি হতে কিউতে এসেছে, মানে কি, আসলে আমি লাল কালার একটু দেখাচ্ছি, আসলে এইটুকু আসছে, এই যে এইটুকু আসছে, এই যে এইটুকু আসছে, এই যে এখানে যদি আমি এস দিয়ে দিই, পি কিউ আর এস টি দিলাম, এই পিটি পরিমাণ আসছে। পি থেকে কিউ পরিমাণ আসার অর্থ হচ্ছে পি থেকে টি পরিমাণ উল্লম্ব দূরত্ব আসছে। তুমি উল্লম্ব দূরত্ব নিয়েছি, এখন প্রশ্ন স্যার উল্লম্ব দূরত্ব না নিয়ে কি সাইন থেটা দিয়ে নিলে হতো না? হ্যাঁ, সাইন থেটা দিয়ে নিলেও হতো। সাইন থেটা দিয়ে যখন নিতা তখন
এই পি কিউ সরণটা আমি চিন্তা করতাম। আমি তো উল্লম্ব বরাবর সরণ নিয়েছি, অভিকর্ষ ত্বরণ নিয়েছি। অভিকর্ষ ত্বরণটা কিন্তু আমি উল্লম্ব বরাবর নিয়েছি, খেয়াল করে দেখো, একেবারে জি নিয়েছি। তাহলে আমরা উল্লম্ব বরাবর দূরত্ব নিব। উল্লম্ব বরাবর দূরত্ব কত? পিটি। পিটিটা এখন বের করে নিব। দেখো তো, এইটা 30 হলে এইটাও কিন্তু 30 ডিগ্রি, একই তো তল, একই তল তো, অনুরূপ কোণ। তাহলে আমি এখানে সাইন 30 নিয়ে নিচ্ছি। সাইন 30 ডিগ্রি ইজিক্যাল টু, খেয়াল করো, সাইন 30 ডিগ্রি ইজিক্যাল টু লম্ব ভাগ ভূমি। ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি একটু বের করে নিই, কত পাচ্ছি দেখো তো। আচ্ছা, এটা যদি বের করে নিতাম, এই এই মানটা আমি যদি এখান থেকে বের করে নিই, এইটা পাবো কত, এইটুকু আমার দৈর্ঘ্য দেওয়া আছে, সাইন 30 ইজিক্যাল টু আমার এইটুক দরকার, তাই না? সাইন 30 আমার দরকার হচ্ছে পিটি পরিমাণ দূরত্ব দরকার। তাহলে টোটালটা দূরত্ব কত? আচ্ছা, এগুলো মানগুলো একটু বের করে নি। সাইন 30 দিয়ে তুমি কোনটা বের করবা? এটাও বের করতে পারো। এই যে এইটা, এটা পিকুয়াসটি জি এইচ, আমি অনেকগুলো পয়েন্ট দিয়ে নিলাম। এটাকে বের করে নি, এই পয়েন্টটাকে বের করে নি, যে লম্ব ভাগ ভূমি লাগবে, লম্ব ভাগ অতিভুজ লাগবে। লম্ব ভাগ অতিভুজ দিয়ে করবো, হ্যাঁ লম্ব ভাগ অতিভুজ দিয়ে করি। লম্ব কত? 20 নিলাম, এটা নিলাম, হ্যাঁ এই যে এইটুকটা নিলাম। আর তাহলে এইটুকটা দেখো তো, আমি এই কোণটা নিলাম, তাহলে এই লম্ব আর এই ভূমি, ভূমিটা হচ্ছে কিউএস। তাহলে এখন দেখো তো, এখানে কিউএস ইজিক্যাল টু পাবো হচ্ছে 40 মিটার। আমি হিসাব নিকাশ করলে পাবো 40 মিটার কিউএস, এই পর্যন্ত 40 মিটার। আর টোটালটা মিলে কত পাইতাম? আমি একটু আরেকটা বের করে নিচ্ছি, এখানে যে সাইন 30, সবগুলো বের করে নিই। সাইন 30 ইজিক্যাল টু এটা নিলাম, ওপি, ওপি তো দেওয়া আছে 50, ওপি ভাগ হচ্ছে এস পিএস, ওপি ভাগ হচ্ছে পিএস। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ওপি ইজিক্যাল টু হচ্ছে 100 মিটার। এই হিসাব নিকাশ করলে 100 মিটার পাবো। দেখো এটুকু 50 আর সাইন 30 মানে হাফ, তাহলে এইটুকুর মান হচ্ছে 100। এই টোটালটা হচ্ছে 100, এই টোটালটা হচ্ছে 100। আর কিউজি ইজিক্যাল টু 20, এটুকু হচ্ছে 20, আর এটুকু হচ্ছে 50, আর এটুকু 50, এটুকু 20। এই এখানে করার দরকার ছিল না রে, এখানে অযথা করলাম। এইটুক যদি আমার 20 হয়, এই টোটাল যদি 50 হয়, তাহলে আমার এইটুকটা পিটির দরকার হচ্ছে কত হবে? টোটাল মিলে 50, 50 বাদ দিলে হবে 30 বাদে, অযথা করলাম, অযথা করলাম। যাই হোক, এরকম দরকার হলে আমরা করে নেব, সাইনের বা কজের বা ট্যানের সাহায্য নিয়ে আমরা করে নেব। পিটি হবে হচ্ছে 50 বিয়োগ হচ্ছে 20 সমান সমান 30। এটা হচ্ছে বি স্কয়ারের মান, 2 গুণ 9.8 গুণ হচ্ছে 30। এখান থেকে আমরা বি স্কয়ারটা পেয়ে গেলাম। বি স্কয়ার পাইলে তো আমরা এখানে গতিশক্তি পাবোই। আর এই পয়েন্টের বিভব শক্তি ভেরি সিম্পল, এমজিএইচ। তো বুঝতেই পারছি এখানে বিভব শক্তি এবং গতিশক্তির মোট শক্তির অনুপাত হবে হচ্ছে কিউ এবং আর বিন্দুতে 1 হবে, 1:1। কারণ প্রত্যেকটা পয়েন্টে মোট শক্তির পরিমাণ একই থাকে, যেহেতু এখানে কোনো ঘর্ষণ বল উল্লেখ নেই, একটা বস্তু অবাধে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়তেছে, আনত তলবে 1:1 হবে। তোমরা একটু বের করে নিবা, ভেরি সিম্পল। বিভব শক্তি আর বের করলাম না, আমি বেগ বের করে দেখালাম। বেগটা আমি উল্লম্ব যখন আমি সরণ নিচ্ছি, উল্লম্ব সরণ যে পি থেকে টি পর্যন্ত, তখন আমি জি এর মানটাও উল্লম্ব নিব। এটা কখন প্রযোজ্য? এখানে আমি তল বরাবর, তল বরাবর আমার নেওয়ার দরকার নেই, কারণ এখানে আমার কোনো ঘর্ষণ বল নেই। ঘর্ষণ বল দেওয়া থাকলে আমরা তল বরাবর কিন্তু ত্বরণটা বের করে নিতাম, মনে যেন থাকে। ঘর্ষণ বল দেওয়া থাকলে আমাদের তল বরাবর ত্বরণটা বের করে নিতাম, তখন আমি আর এভাবে লিখতাম না। ঠিক আছে, এভাবে লিখলে তখন আর হতো না, এভাবে লিখলে আর হতো না, কারণ তলের তো একটা ঘর্ষণ বল আমাকে কাউন্টে নিতে হবে। তখন ওই ঘর্ষণ বল দিয়ে আমাকে ত্বরণ বের করে নিব, ত্বরণ বের করে নিয়ে তখন আলাদা কাজ করতে হতো। ওকে, ভুলে যেন যেন এটা অবাধে পড়তেছে, কোনো ঘর্ষণ বল নাই, তাই আমরা উল্লম্ব সরণটা চিন্তা করতে পারি। এইভাবে উল্লম্ব সরণটা বা জি এর মানটা আরো একভাবে ব্যবহার করা যেতে পারে সরল দোলকের ক্ষেত্রে। ওখানেও কিন্তু কোনো ঘর্ষণ বল টল নাই, অবাধে একটা সরল দোলক দুলছে, তখনও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে কুমিল্লা 24 শেষ। এবার একটা স্প্রিং এর অঙ্ক আসো, তারপর স্তম্ভের অঙ্ক করব, তারপর সরল দোলকের অঙ্ক করব। ঠিক আছে, তো আমরা একটু ওই যে কেটে গেলে একটা লিঙ্ক দিয়ে দিও, কেটে গেলে লিঙ্কটা দিয়ে দিও। অনেকগুলো টাইপের স্তম্ভের অঙ্ক করো, স্তম্ভের অঙ্ক পরীক্ষায় আসছে কিন্তু। ঠিক আছে, এগুলো একটু বোঝানোর ব্যাপার আছে, না বুঝলে আবার পরে ভুলে যাবা। বিভিন্ন টাইপের অঙ্ক করব আমরা, একই টাইপের সব অঙ্ক করার দরকার নেই। স্প্রিং এর অঙ্ক ভালো করে, স্প্রিংটা, স্প্রিং এর অঙ্ক করতে যে আমরা আরো দুটা চারটা কথা কিন্তু বাড়িয়ে বলবো, যে এরকম থাকলে কি হইতো, ওই রকম থাকলে কি হতো, এটা আমরা কিন্তু একটু বাড়িয়ে বলবো।
ওকে, একটি দৃঢ় অবস্থান থেকে স্প্রিং এর এক প্রান্ত আটকিয়ে অপর প্রান্তে বল প্রয়োগে 5 সেন্টিমিটার সংকুচিত করে ছেড়ে দেওয়া হলো। 5 সেন্টিমিটার আমরা সংকুচিত করেছি, ঠিক আছে, স্প্রিংকে আমরা 5 সেন্টিমিটার সংকুচিত করেছি। এতে স্প্রিংটি আদি অবস্থায় ফিরে, এরপর ছেড়ে দেওয়া হলো, এতে আদি অবস্থায় আবার ফিরে আসলো, আদি অবস্থায় আবার ফিরে আসছে। আদি অবস্থায় ফিরে আসবেই, যেহেতু স্থিতিস্থাপক একটা ধর্ম আছে, স্থিতিস্থাপক ধর্ম আছে স্প্রিং এর মধ্যে, তাই না? এখন আমরা কি করতে চাচ্ছি একটু খেয়াল করি, যে স্প্রিংটিকে দেখো, আলাদা প্রশ্ন কিন্তু, উদ্দীপকের বাইরে একটু প্রশ্ন। স্প্রিংটি উদ্দীপকের বাইরে বলবো না, আলাদা প্রশ্ন একটু। উদ্দীপকের মধ্যে আমি স্প্রিং ধ্রুবকটা কাজে নিব। একটা স্প্রিং যদি আমরা না কাটি, না ভাঙ্গি, বা ইয়ে না করি, কোনো কিছু না করি, হ্যাঁ, বা কেটে অর্ধেক করলে কিন্তু স্প্রিং ধ্রুবকের পরিবর্তন হয়, মাথায় জানা, ঠিক আছে? কেটে অর্ধেক করলে স্প্রিং ধ্রুবকের কিন্তু পরিবর্তন হবে, এটা আমি পরে আসতেছি। স্প্রিংটি 2.5 সেন্টিমিটার প্রসারিত করতে এতে এতে সঞ্চিত শক্তির পরিমাণ কত? দেখো, 2.5 সেন্টিমিটার প্রসারিত করতে, খেয়াল করো, এখানে কিন্তু আমাকে উল্লেখ করে বলে নাই যে কোথা থেকে প্রসারিত করা, আমাকে উল্লেখ করে বলেছে যে উদ্দীপকের মধ্যে কিন্তু কোথা থেকে কিছুই বলে নাই। তাহলে আমরা যদি একটা স্প্রিং দাগায় নিই, এটা একটা স্প্রিং, এটা তার আদি অবস্থান, মানে এখানে আমরা দৃঢ় অবলম্বন হইতে একটা আটকাইছি একটা স্প্রিং, এটা দৃঢ় অবলম্বন, ঠিক আছে, এটা হচ্ছে আদি অবস্থান। এটা হচ্ছে x ইজিক্যাল টু কত, কোনো স্মরণ হয় নাই, স্বাভাবিক অবস্থা, সাম্যাবস্থা। তো আমাদের যখন বলবে যে 2.5 সেন্টিমিটার প্রসারিত করতে এতে সঞ্চিত শক্তি কত, তখন আমরা বাই ডিফল্ট ধরে নিব, অবশ্যই ধরে নিব, সাম্যাবস্থান সাম্যাবস্থান থেকে কিন্তু স্প্রিংটা 2.5 সেন্টিমিটার প্রসারিত করেছি, সাম্যাবস্থান থেকে স্প্রিংটা 2.5 সেন্টিমিটার প্রসারিত করেছি। যখনই আমাদের বিভব শক্তি বের করতে বলবে, আমরা সব সময়, গত ক্লাসে বলেছি কিন্তু, বিভব শক্তি, সঞ্চিত শক্তি যখনই স্প্রিং এর ক্ষেত্রে বের করতে বলবে, অবশ্যই আমরা কাউন্ট করব হচ্ছে একেবারে সাম্যাবস্থান থেকে, অর্থাৎ স্প্রিং এর কোনো বল টল প্রয়োগ করি নাই, স্প্রিং এ কোনো কিছু করি নাই, আদি অবস্থান থেকে একবার, এটা এই যেটা এখান থেকে স্প্রিংটা কতটুকু প্রসারিত হয়েছে? 2.5 সেন্টিমিটার। তাহলে আমাদের হাফ কে এক্স স্কয়ার, এটাই হবে আমাদের স্প্রিং এর শক্তির সমীকরণ। দেখো, একটু খেয়াল করো, যে আমরা যখন স্প্রিং এর বিভব শক্তি বের করতে চাচ্ছি, তখন একেবারেই সাম্যাবস্থান থেকে কিন্তু আমরা সরণটা বিবেচনা করব, উল্লেখ করে এখানে নাই বাই ডিফল্ট যে 2.5 সেন্টিমিটার প্রসারিত হয়েছে, কোথা থেকে? আমরা বাই ডিফল্ট অবশ্যই সাম্যাবস্থান থেকেই ধরে নিব, ঠিক আছে? তাহলে আমাদের সূত্র কি হবে? হাফ কে এক্স স্কয়ার, কে এর মানটা দেওয়া আছে অঙ্কের মধ্যে কে এর মানটা কিন্তু দেওয়া আছে, কে ইকুয়াল টু 120 নিউটন পার মিটার। কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক এই ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে আমাদের হাফ গুণ কে এর মান 120 আর এক্স স্কয়ার, এক্স এর মান কিন্তু অবশ্যই আমাদের মিটারে নিতে হবে,
2.5 সেন্টিমিটার দেওয়া আছে আমাদের, মিটারে নিতে হবে। মিটার মানে 10⁻², দ্বারা গুণ করলে আমরা মিটার পেয়ে যাব। এখান থেকে আমরা কিন্তু প্রথম অঙ্কটা কিন্তু পেয়ে যাচ্ছি, একেবারে সহজ ছোট অঙ্ক। আমি আবারও বলছি, সাবধানতামূলক একটা কথা, সেটা হচ্ছে এই ধরনের অঙ্ক যখন করবা, ছোট অঙ্ক, অবশ্যই সুন্দর করে পরিচয়গুলো দিয়ে নিবা। ডান পাশে কি এখানে দেওয়া আছে স্প্রিং ধ্রুবক, কথাটা লিখবা, তারপর লিখবা যে কে ইজ ইকুয়াল টু এত, তারপর লিখবা স্প্রিং এর প্রসারণ এক্স ইজ ইকুয়াল টু এত, এভাবে লিখে নিবা। ঠিক আছে, নাহলে নাম্বার একটা কেটে দিতে পারে, বলা যাবে না, কারণ তোমাদের টার্গেট থাকবে অনেক বেশি নাম্বার পাওয়া, 50-এর মধ্যে 49, 48 পাওয়া। সুতরাং এই সকল নাম্বার পেতে হলে কিন্তু তোমার প্রেজেন্টেশনটা খুব সুন্দর হতে হবে, নাম্বার যেন কাটার যেন কোনো সুযোগ না পাই পরীক্ষক। ঠিক আছে, ওকে। এবার দেখো 0.5 গুণ হচ্ছে 120, গুণ হচ্ছে কত 2.5 গুণ হচ্ছে 2.5 ভাগ হচ্ছে 100 স্কোয়ার, 0.0375 জুল। হচ্ছে নাকি জানি না, হিসাব নিকাশ করতে বলতে পারি না। এটা গেল আমাদের হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি, 2.5 সেন্টিমিটার প্রসারিত করতে স্প্রিং এর বিভব শক্তি। ঠিক আছে, 2.5 সেন্টিমিটার প্রসারিত করতে বলে না কোথা থেকে প্রসারিত করতে। আমরা অবশ্যই স্প্রিং এর যখন বিভব শক্তি বের করতে বলবে, এত সেন্টিমিটার প্রসারণ, অত সেন্টিমিটার প্রসারণ, আমরা অবশ্যই ধরে নেব সাম্যাবস্থান থেকে প্রসারণ। এবং স্প্রিং এর বিভব শক্তি নির্ণয়ের সূত্র একটাই, হাফ কে এক্স স্কোয়ার। এক্স কি সাম্যাবস্থান থেকে বা একেবারে স্বাভাবিক অবস্থা থেকে তার সরণ, এক্স এর মান, এই সূত্রে। কাজ কিন্তু না, কাজ বের করা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বের করতে হতে পারে। শুধুমাত্র এই বিভব শক্তি বা সঞ্চিত শক্তি বের করলে আমরা সাম্যাবস্থান থেকেই সরণটা আমরা চিন্তা করব, আর কাজ যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা বলতে পারে। ওকে, এবারে আসো, উদ্দীপকের স্প্রিং বলটি সংরক্ষণশীল বল কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। সংরক্ষণশীল বল কিনা এটা ব্যাখ্যা করার জন্য আমাদের কি লাগবে? আমাদের ব্যাখ্যা করার জন্য লাগবে হচ্ছে কৃত কাজের পরিমাণ শূন্য, অর্থাৎ যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকে যে অন্য অবস্থানে গেল আবার ফিরে এলো, টোটাল কাজের পরিমাণ 0 হতে হবে। আমাদের জানা আছে সংরক্ষণশীল বল, আমরা সকলে জানি যে যে জায়গা থেকে শুরু করলো যাত্রা, সেখান থেকে যদি আবার ঘুরিয়ে ঘুরিয়ে একটা চক্র শেষ করে, সেই চক্রে টোটাল কাজের পরিমাণটা 0 হতে হবে। যে বল দ্বারা এই ঘটনাটা ঘটবে সেই বলকে বলবো আমরা সংরক্ষণশীল বল। তাহলে যে বল দ্বারা একটি পূর্ণ চক্রে কৃত কাজের পরিমাণ শূন্য, তাকে বলবো আমরা সংরক্ষণশীল বল। এবার দেখো প্রথমে কি কাজটা করেছিলাম, প্রথমে 5 মিটার সংকুচিত করেছিলাম, প্রথমে 5 সেন্টিমিটার সংকুচিত করেছিলাম। তাহলে প্রথম ক্ষেত্রে বা সংকোচনের ক্ষেত্রে কি লিখবো দেখো তো, আদি অবস্থা থেকে শেষ অবস্থা থেকে। আমাদের সূত্র কি? স্প্রিং বল দ্বারা কৃত কাজ কিন্তু বের করতে চাচ্ছি, কারণ কি দেখো তো, স্প্রিং বল সংরক্ষণশীল বল কিনা এই অঙ্কের ক্ষেত্রে এইটা যাচাই করতে বলেছে। তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ প্রথম ক্ষেত্রে বা সংকোচনের ক্ষেত্রে হাফ কে এক্স টু স্কোয়ার বিয়োগ হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস দিব একটা। স্প্রিং বল দ্বারা কৃত কাজ কিন্তু নেগেটিভ, নাম দিলাম হচ্ছে W1 দিলাম। স্প্রিং বল দ্বারা কৃত কাজ হচ্ছে নেগেটিভ, সংকোচন করেছি, তার মানে কি আদি অবস্থা ছিল 0, শেষ অবস্থা ছিল 5 সেন্টিমিটার। তাহলে আমরা লিখবো মাইনাস, এখানে কিন্তু আর অন্য জায়গায় মাইনাস দেওয়ার দরকার নেই। আমি কিন্তু সরাসরি এভাবে তোমাকে গত ক্লাসে থিওরি পড়িয়েছি, এভাবে আমরা থিওরিটা স্টাডি করব। আদি অবস্থা 0, শেষ অবস্থা কত 5, তাহলে আমরা কি লিখবো হাফ কে এর জায়গায় লিখবো 120। একই স্প্রিং এর কিন্তু স্প্রিং ধ্রুবক চেঞ্জ হবে না, যেহেতু আমি কাটিও নাই ফাটিও নাই কিছুই করি নাই। কাটলে ফাটলে কিন্তু আলাদা বিষয়। আমরা একই স্প্রিং দিয়ে কাজ করছি, টানছি, কখনো সংকোচন করছি, কখনো বা আমরা প্রসারিত করছি। এক্স স্কোয়ার x2 মানে কি শেষ অবস্থা 0.05 এর উপর স্কোয়ার বিয়োগ আদি অবস্থা 0 স্কোয়ার ইজিক্যাল টু, দেখো কত পাই আমরা, 0.5 গুণ হচ্ছে 120 গুণ হচ্ছে 0.05 এর উপর স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস 0.15 জুল, মাইনাস 0.15 জুল। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, 2 নম্বর প্রশ্নের প্রথম ক্ষেত্রে আমরা বের করলাম। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে কি করছি? দ্বিতীয় ক্ষেত্রে বলতে এখানে সংকুচিত অবস্থা থেকে সে আগের অবস্থায় ফিরে এসেছে,
সংকুচিত অবস্থা তার মানে কি, প্রাথমিক অবস্থা কি দেখো তো, আমি যদি দাগায় তোমাদের দেখাই, এটা স্প্রিং এর আদি অবস্থা, এক্স ইজ ইকুয়াল টু 0, কোনো প্রসারণ ঘটে না, এটা হচ্ছে তোমার দৃঢ় অবস্থান, ঠিক আছে। এবার দেখো শেষ, এটা এই সংকোচন হয়েছে, এটা আমার আদি অবস্থান ছিল, এখন সংকোচন হয়েছে, স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে, তাহলে আমাদের এক্স ইজ ইকুয়াল টু এখানে ছিল 0, এক্স ইজ ইকুয়াল টু এখন হয়ে গেছে 5, ঠিক আছে। এবার দেখো আবার দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, ছেড়ে দিছো যখন তুমি ছেড়ে দিছো দেখো আবার আগের অবস্থায় ফিরে গেছে, আবার আগের অবস্থায় ফিরে গেছে, আবার আগের অবস্থায় ফিরে গেছে, দেখো এই যে আবার আগের অবস্থায় ফিরে গেছে। তাহলে এখন দেখো এখানে আমার প্রাথমিক অবস্থাকে আমরা x1 ধরবো, এটা এই ক্ষেত্রে আমার দ্বিতীয় ক্ষেত্রে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্র সংকুচিত, এটা হচ্ছে x1 ইজ ইকুয়াল টু 0 আর x2 ইজ ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার, বোঝানোর জন্য লিখতেছি সেন্টিমিটার। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে এখান থেকে সংকুচিত অবস্থা থেকে আগে, এর নাম কি দিব x1, এটার নাম কি দিব x2, ওকে। তার মানে x2 ইজ ইকুয়াল টু 0 আর x1 ইজ ইকুয়াল টু হচ্ছে 5, সংকুচিত অবস্থা থেকে কিন্তু এখন আগের অবস্থায় ফিরে গেছে, তাই কিন্তু উল্লেখ করে সুন্দর করে বলে দিছে, এতে স্প্রিংটি আদি অবস্থায় ফিরে আসলো, মানে কি সংকুচিত অবস্থা থেকে আদি অবস্থায় ফিরে আসলো, একেবারে ডিটেলস পড়াচ্ছি কিন্তু, ঠিক আছে। তার মানে এখন x1 ইজ ইকুয়াল টু 5 থেকে x2 ইজ ইকুয়াল টু 0 তে আসছে, তাহলে এখন আমার কি বলে এখন কৃত কাজ কত হবে স্প্রিং বল দ্বারা, এই ক্ষেত্রে হাফ কে x2 স্কয়ার বিয়োগ x1 স্কয়ার, মাইনাস একটা নিব আর w2 নিলাম, মাইনাস নিলাম, মাইনাস মাইনাস হাফ গুণ 120 x2 মানে 0 স্কয়ার বিয়োগ x1 0.05 এর উপর স্কয়ার। আমি কিন্তু উল্টা পাল্টা করছি না, যেভাবে তোমাকে থিওরি স্টাডি করিয়েছি ঠিক সেভাবে পড়াচ্ছি, গাইড দেখলে উল্টা পাল্টা হতে পারে, x1 x2 কিন্তু উল্টা পাল্টা হতে পারে, যেখান থেকে যাত্রা শুরু সেটাকে ধরবো x1, আর যেখানে যাত্রা শেষ সেখানে বলবো আমরা x2। স্প্রিং বল দ্বারা কৃত কাজ বললে আমরা মাইনাস দিব একটা সামনে, আর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বললে আমরা সামনে একটা মাইনাস দিব না, ওকে। দেখো আমাদের এখানে 0.15 হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখন দেখো তো w ইজ ইকুয়াল টু টোটাল কাজ w1 যোগ w2 ইজ ইকুয়াল টু মাইনাস 0.15, যোগ হচ্ছে 0.15 ইজ ইকুয়াল টু 0। সুতরাং উদ্দীপকের স্প্রিং বলটি ছিল হচ্ছে সংরক্ষণশীল বল, আমি যেভাবে করালাম সেভাবে করবা, প্লাস মাইনাসের কোনো ঝামেলা হবে না, এভাবে থিওরি পড়েছি, এভাবে অঙ্ক করালাম, তোমাদের বইতে কিন্তু একটু অন্যভাবে দেওয়া থাকতে পারে, আমি দেখি নাই এখনো, হ্যাঁ একটু হয়তো এখানে উল্টা পাল্টা করে দেওয়া থাকতে পারে, আমরা কিন্তু যেভাবে শিখেছি সেভাবেই পড়বো, ওকে। আমাদের হয়ে গেল, কিন্তু দরকার হলে তুমি চিত্র দাগিয়ে নিবা, এই যে আমি যেভাবে চিত্র দাগালাম এটা কিন্তু কঠিন কোনো কাজ না, চিত্র দরকার করে দাগিয়ে নিবা, ঠিক আছে। এবার আসো রাজশাহী 23-24 আর অঙ্ক করা লাগবে না, আমি যে অঙ্কগুলা করাচ্ছি সেগুলোই করবা, স্পেশালি থিওরিটা সুন্দর করে পড়বা, প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরি পড়াচ্ছি, থিওরিটা সুন্দর করে পড়বা, আমি যে অঙ্কগুলা করাচ্ছি সেগুলো করবা, তারপরে অন্য অঙ্কগুলা তুমি নিজের মতো র্যান্ডমলি কিছু করতে পারো, দু চারটা, যে তুমি পারছো কিনা, যদি না পারো না বুঝতে পারো আমাকে অবশ্যই বলবা, ঠিক আছে। খেয়াল করো চিত্রে কি করা হচ্ছে, এখানে 20 কেজি ভরের বস্তু প্রথমে এ হতে বিতে, যে প্রথমে এ হতে বিতে এবং পরে সি হতে বিতে নেওয়া হলো, বুঝতেই পারছো এটা তল, আনত তল 45 ডিগ্রি কোণে আছে, এটা সরাসরি উপরের দিকে আছে এ থেকে বিতে। প্রথম ক্ষেত্রে কাজ কত, মনে রাখবা ত্বরণ দিলে কিন্তু আমার ওই, আমরা এখন খেয়াল করি এখানে একটা জিনিস দেখানোর জন্য কিন্তু দিছি তোমাদেরকে, দেখো তো আমি যখন তোমাকে বলি যে এখান থেকে একটা বস্তু এখানে উঠালাম, কাজ কত সুন্দর করে লিখে দিই, যে কাজ ইজ ইকুয়াল টু w ইজ ইকুয়াল টু fh ইজ ইকুয়াল টু mgh, আমরা কিন্তু লিখে ফেলি, সুন্দর করে লিখে ফেলি, আমরা কিন্তু কাজ ইজ ইকুয়াল টু লিখে ফেলি mgh, সুন্দর করে কিন্তু লিখে ফেলি, তাই না। একটা বস্তু এই উচ্চতায় উঠালে কাজের পরিমাণটা কত আমরা কিন্তু লিখে ফেলি, ঠিক আছে। এটা এইচ এর মান, মনে করে এইচ দেওয়া আছে, এইচ এখানে তোমাদের অঙ্কে এইচ এর মানটা দেওয়া নাই, ঠিক আছে, এইচ এর মানটা দেওয়া নেই। এখন প্রশ্ন হচ্ছে স্যার এইচ এর মানটা দেওয়া নাই কিভাবে আমি বের করব, এইচ তো লাগবেই আমার, এইচ এর জায়গায় এইচ রেখে দিবা। প্রশ্ন হচ্ছে স্যার এই প্রশ্নটা কি আসলে টেকনিক্যালি করা হয়েছে নাকি ভুল করে এইচ এর মানটা দেয় নাই, আমার কমন সেন্সে বলে এই প্রশ্নটা যে করেছেন তিনি ভুল করেই এইচ এর মানটা দেন নাই, আমার মনে হয় যদ্দূর, ঠিক আছে। যারা প্রশ্নকর্তা তারা
এইরকম ভুলভাল অনেক প্রশ্ন ফিজিক্সের করেছে। এইটাকে আমি ভুল ধরে নিচ্ছি না ওই সেন্সে, এইচ এর মান দেওয়া নাই, অঙ্কের মধ্যে আমি এইচটা রেখে দিব, আমি ভুল ধরছি না। কিন্তু আমার মনে হয় উনি বুঝেই নাই যে এখানে এইচ এর মানটা লাগবে, এটা আমার ধারণা আর কি। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন সাধারণত বুয়েটে রুয়েটে কুয়েটে অ্যাডমিশন টেস্টে দেওয়া হয়ে থাকে, যে একটা জিনিসের মানটা নেই, ভর নাই, ভর লাগবে, এম এর মান এম হিসেবে দেওয়া থাকতে পারে। এখানে এইচ এর মান দেওয়া না থাকলে আমি কিন্তু এক্স্যাক্টলি কাজের পরিমাণ বের করতে পারবো না। ওটার মধ্যে এইচই থাকবে, এইচই থেকে যাবে। এইচ এর মান 10 20 50 যদি দেওয়া না থাকে, এইচই থেকে যাবে। ঠিক আছে, এইচই আমাদের থেকে যাবে কিন্তু। ওকে, এখন যেটা বলতেছিলাম যে এখানে আমাদের এমজি দিয়ে কিন্তু কাজ বের করতে আমরা পারি, যে এমজি, কিন্তু এখানে কি ত্বরণ দেওয়া আছে, ত্বরণ দেওয়া থাকলে কিন্তু আমরা আর বসাবো না। এই যে এমজি এইভাবে কিন্তু আমরা আর বসাতে পারবো না। ত্বরণ যদি দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু এমজি দেখাতে পারবো। তখন আমি যখন আস্তে আস্তে তুলেছি, এখানে কিন্তু শর্ত, কি শর্ত, এত ত্বরণে উঠাতে হবে। দেখো এই যে খেয়াল করো, আমি একটু যদি গোল চিহ্ন দিয়ে দিই লাল কালি দিয়ে, এই যে ত্বরণে শর্তযুক্ত, আমি যেমন তেমন করে উঠাইলে হবে না, 4 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণেই উঠাইতে হবে। 4 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণেই কিন্তু উঠাতে হবে। ভালো করে খেয়াল করো বিষয়টা। ঠিক আছে, তাহলে এখন একটা বস্তুকে যদি উপরের দিকে উঠাও ত্বরণে, তাহলে আমাদের সূত্র কি বলো দেখি। আমাদের বলের পরিমাণটা কি, আমাদের কাজ ইজিক্যাল টু কত, ডব্লিউ ইজিক্যাল টু এফ ইজ, বুঝলাম এফ ইজিক্যাল টু, কিন্তু এখন আর এমজি বসাতে পারবো না। এখন কিন্তু এফ ইজিক্যাল টু সরাসরি এমজি আর বসাতে পারবো না, মানে ওই যে ত্বরণে উঠাতে হবে। তাহলে এখন এখানে কি হবে, ত্বরণে যখন তুমি উঠাবা, উপরের দিকে উঠাচ্ছ কিন্তু, তুমি কিন্তু ত্বরণের দিকে উঠাচ্ছ উপরের দিকে, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে তুমি কাজ করতেছো। তার মানে কি, তাহলে এফ এর জায়গায় কি হবে, এম ইন্টু জি প্লাস এ হবে। কিন্তু একটা আমরা লিফটে কিন্তু পড়িয়েছিলাম, মনে আছে তোমাদের? এই মনে আছে, লিফটে পড়াইছিলাম না, যে এ ত্বরণে কোনো বস্তু যদি উপরে উঠাতে চাও, লিফট যখন আমরা উপরে উঠছিলাম, যে এ ত্বরণে যখন একটা বস্তু উপরে উঠাতে চাচ্ছি, খেয়াল করে দেখো তো, একটা বস্তুকে আমি উপরের দিকে এ ত্বরণে উঠাতে চাচ্ছি, এ ত্বরণে উপরের দিকে উঠাতে চাচ্ছি, তাই না? এ ত্বরণে যখন উপরের দিকে উঠাতে চাচ্ছি, তখন আমার কি ঘটনা ঘটতেছে, তখন কিন্তু আমাদের সূত্র ছিল যে আর ইজিক্যাল টু, বা বলটা হচ্ছে অনুভূত বলটা, বা যে বলটা আমার দরকার, সেই বলটা বা ফিল করি আমরা, এম ইন্টু জি প্লাস এ। এটা পড়াইছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। এই মনে আছে এটা, যে এ ধরনের একটা বস্তু যদি উপরে উঠাই, তাহলে আমাদের কি পরিমাণ বলের দরকার? হ্যাঁ, পড়াইছিলাম এটা, এম ইন্টু জি প্লাস এ। ঠিক আছে, একটা বস্তুকে যদি উপরের দিকে উঠানো হয়, তাহলে এখন দেখো আমাদের সূত্র হচ্ছে সামেশন এ ফিজিক্যাল টু এম এ, সামেশন এ ফিজিক্যাল টু এম এ। এখানে দেখো তো, এফ, এফটা হচ্ছে সামেশন এফ, যতগুলা বল আছে। তাহলে এখানে দেখো তো, এখানে আমার উপরের দিকে উঠাইছি, তাহলে কি লিখবা, এই কি লিখবা, কে বড়, উপরের দিকে যে উঠতেছে সে বড়, আর অভিলম্বিক প্রতিক্রিয়া, ঠিক আছে, উপরের দিকে উঠতেছে, তাহলে এম এ, এম জি, এটার বস্তুর এম জিটা এদিকে কাজ করবে, ডাব্লিউ ইজিক্যাল টু হচ্ছে এম জিটা নিচের দিকে কাজ করবে, তাই না? তাহলে এফ উপরের দিকে মাইনাস এম জি ইজিক্যাল টু এম এ লিখলাম, তাহলে এফ ইজিক্যাল টু এম জি প্লাস হচ্ছে এম এ, মানে এম ইন্টু জি প্লাস এ। ঠিক আছে, আমরা প্রযুক্ত বলটাকে উপরের দিকে চিন্তা করলাম, উপরের দিকে উঠে দিচ্ছি না, তাহলে প্রযুক্ত বল উপরের দিকে, প্রযুক্ত বল উপরের দিকে, এমজি কে ওভারকাম করে কিন্তু এ ত্বরণ দিতে হবে। এমজি কে, বস্তুর ওজন যেটা আছে সেটাকে ওভারকাম করতে হবে, ওভারকাম করে কিন্তু এই বলটা প্রযুক্ত করলেই, তাহলে বলটার মান অবশ্যই, তাহলে এফটা বড় না হলে তো এমজি নিচের দিকে বসে চলে আসতেছিল, এমজিটা ছোট, তো দুইটা বল যখন একে অপরের বিপরীত দিকে কাজ করে, তখন সেটা বড়টা হবে কোনটা, এটা, যেহেতু বস্তু উপরের দিকে এ ত্বরণে উঠতেছে, তাহলে এফ মাইনাস এমজি, এই যে এফ মাইনাস এমজি ইজিক্যাল টু কত, এম এ। দুইটা বল কাজ করছে, বস্তুর ওজন আর প্রযুক্ত বল। আমি প্রযুক্ত বল দ্বারা বস্তুটাকে উপরের দিকে উঠাচ্ছি, আর বস্তুর ওজন একেবারে এটার নিয়ে আমাদের কোনো হাত নাই, এমজি সবসময় খাড়া নিচের দিকে কাজ করবে, তাই না? তাহলে এমজি নিচের দিকে আর এফটা উপরের দিকে, তাহলে এফ মাইনাস এমজি ইজিক্যাল টু এম এ। তাহলে আমাকে কিন্তু এম ইন্টু জি প্লাস এ বসাতে হবে, বুঝাই দিলাম। তাহলে এখন এফ এর জায়গায় কি বসবো আমরা, এম ইন্টু জি প্লাস এ বসাতে হবে, ইন্টু এইচ বসালে আমাদের ডাব্লিউ পরিমাণটা বের হয়ে যাবে, ভুলে যেন না যাই আমরা।
যদি ত্বরণ থাকে আমাদের, শর্তযুক্ত থাকে, তখন আমরা কিন্তু এইভাবে আমরা করব। আর একটা বস্তু যখন আমরা এমনিতে উপরে উঠাচ্ছি, এমনিতে যখন উপরে উঠাচ্ছি, ঠিক আছে, তাহলে এই এফ আর এম জি সমান হয়ে যায়। ঠিক আছে, এফ ইজিক্যাল টু এম এ, তখন আমরা এফ ইজিক্যাল টু এম জি লিখি, তখন আমরা এফ ইজিক্যাল টু এম জি লিখি। ঠিক আছে, সমান সমান হয়ে যায়। তখন আসল কথা ত্বরণ যদি না থাকে, আসল কথা ত্বরণ যদি না থাকে, তাহলে এর জায়গায় জিরো বসাতাম আমরা, তখন আমরা এফ ইজিক্যাল টু এম জি পেতাম, তখন আমরা এফ ইজিক্যাল টু এম জি পেতাম। তখন তাই আমরা কিন্তু লিখি আমরা এই যে ডাব্লিউ ইজিক্যাল টু এম জি এইচ, এম জি এফ ইজিক্যাল টু এম জি ইন্টু এইচ, কোনো ত্বরণ ফরণ নাই, আমরা একটা বস্তুকে উপরের দিকে উঠাইলাম। ওকে, তাহলে ত্বরণ যখন থাকবে অবশ্যই শর্তযুক্ত, তখন আমরা কিন্তু এটা বসাবো। আমি এখানে কিন্তু বের করে দেখিয়েছি। এখানে এইচ এর মান নাই, এইচ এর মান এইচ আকারে রেখে দেবো। এম এর মান 20, 9.8 যোগ হচ্ছে 4 ইন্টু হচ্ছে এইচ, এইচ কে এইচ আকারে রেখে দিব। তাহলে আমরা কত পাচ্ছি, 20 গুণ হচ্ছে 13.8, 13.8, 276, 276 এইচ। এইচ এর মান নাই যেহেতু এভাবে রেখে দিতে হবে, কিছু করার নাই। আর এইচ এর মান সাধারণত দেওয়া থাকবে, বুঝতেই পারছো, এক্সামিনার এটা দিতে ভুলে গেছে বা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, দুইটা হতে পারে। যাই হোক, আমাদের দেওয়া না থাকলে আমাদের কোনো সমস্যা নাই, এইচ এর জায়গায় এইচ রেখে দিব। এইবার খেয়াল করো, এবার বলেছে কোন ক্ষেত্রে বেশি কাজ হবে। প্রথম ক্ষেত্রে তো কাজ বের করলাম, দ্বিতীয় ক্ষেত্রে কাজটা আমরা বের করব। এই বরাবর ত্বরণ দিয়েছি আমরা, এই বরাবর ত্বরণ দিয়েছি, এই বরাবর এ ত্বরণে আনত তল বরাবর। তাহলে এবার সরণ কত, এবার সরণ হচ্ছে এই বরাবর, এবার আমার সরণ হবে হচ্ছে এই বরাবর। ঠিক আছে, তাহলে এই বরাবর আমি ত্বরণটা আগে দেওয়া আছে, তাহলে এই বরাবর আমার সরণও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই পরিমাণ আমার দূরত্বটা কত দেখো তো, একটু বের করে নিত। এই পরিমাণ দূরত্ব, এই পর্যন্ত যদি এইচ হয়, এই পর্যন্ত যদি এইচ হয়, তাহলে আমরা যদি এটা দরকার আমার, আমার এটা দরকার, তাহলে আমরা ট্যান, ট্যান নেবো না সাইন নেবো, সাইন নাও, সাইন 45 নাও। সাইন 45 ইজিক্যাল দেখো তো, লম্ব ভাগ হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে সিবি বা বিসি লিখলাম। তো এইচ ইজিক্যাল টু হচ্ছে এইচ কেন, বিসি ইজিক্যাল টু, বিসি ইজিক্যাল টু একটু বড় হবে, √2h হবে, তাই না, 1/√2, হ্যাঁ 1/√2h, বিসি ইজিক্যাল টু √2h হবে, বিসি ইজিক্যাল টু √2h হবে। তো এখন আমাদের বল দরকার এই বরাবর, এই বরাবর আমার বল দরকার। তাহলে এই বরাবর আমার এখন দেখো তো খেয়াল করে, এই বরাবর আমি বল কত বের করবো, এফ ইজিক্যাল টু, তাহলে আমাদের কি হবে, এই বরাবর বলের উপাংশ কত, বলো দেখি, এই বরাবর উপাংশ কত দেখি, খেয়াল করো পারি কিনা। এই বরাবর বল ইয়া অভিকর্ষণ উপাংশ কত, এই বরাবর একটু এখানে দেখাচ্ছি, এমজি, এমজি কত, সাইন থেটা, এটা থেটা। তাহলে আমাদের দেখো তো, আমি বল দিচ্ছি কোন বরাবর, এই যে এই বরাবর, আমি আর দাগালাম না, এটা বারবার দেখিয়েছি, নিউটনের বল বিদ্যা শিখেছি, বলেছে এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, বিভিন্ন জায়গায় পরীক্ষা আসতে পারে। এই বরাবর আমরা প্রযুক্ত বল দিয়েছি, এই বরাবর বল না দিলে কি বস্তুটা উপরের দিকে উঠবে, এই ধরনের না উঠবে না। আর এমজি সাইন থিটা অল টাইম আনত তল বরাবর নিচের দিকে কাজ করবে। তাহলে কি লিখবো, এফ বড় লিখবো, এফ মাইনাস এমজি সাইন থেটা ইজিক্যাল টু এম এ লিখবো। এখান থেকে এফ এর মানটা বের করে নিব, এমজি সাইন থেটা প্লাস হচ্ছে এম এ। তাহলে এখন আমি কাজ বের করতে চাই, W2 বের করো, এটা W1 দাও আগেরটা। তাহলে আমাদের এফ ইন্টু এস, এফ ইন্টু এস বলতে আমরা বিসি লিখবো, এফ ইন্টু বিসি লিখবো, এফ এর জায়গায় লিখবো এমজি সাইন থেটা প্লাস এম এ, আর বিসির জায়গায় লিখবো হচ্ছে আমরা হচ্ছে √2h, √2h। না বোঝার কোনো কারণ নেই, কারণ এগুলো নিউটনের বলবিদ্যায় অসংখ্যবার শিখিয়েছি, 4 বার 5 বার 10 বার হবে মনে হয় এটা শিখানো, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা এটা শিখাইছি, মিনিমাম 10 বার হবে। তাহলে আমরা এফ এর মানটা বের করে নিব, এখান থেকে থেটার মান 45 ডিগ্রি, এম এ জি এর মান সবার মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া নাই, এইচ এর মান এইচ হিসেবে রাখবো। এম এর মান কত, এম এর মান হচ্ছে 20, সাইন জি এর মান কত 9.8, সাইন থেটা সাইন 45 ডিগ্রি যোগ হচ্ছে এম এ, এম এর মান 20, এর মান হচ্ছে 4 ইন্টু √2h, হিসেব নিকেশ করে বলো দেখি কত হয়, এই কত হয় রে, হিসেব করে বলো। সাইন 45 এর মান 1/√2, সাইন 45 গুণ হচ্ছে 9.8 গুণ হচ্ছে 20 ইজিক্যাল টু, যোগ হচ্ছে 80 ইজিক্যাল টু, গুণ হচ্ছে √2, গুণ হচ্ছে √2, 309, এই হয়েছে 309 হয়েছে, 309.14।
এইচ কিন্তু রাখবে, এইচ এত জুল। তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল হচ্ছে কোন ক্ষেত্রে বেশি কাজ করতে হয়েছে, কোন ক্ষেত্রে বেশি কাজ করতে হয়েছে, তাহলে আমরা বলবো দ্বিতীয় ক্ষেত্রে বেশি কাজ করতে হয়েছে, কারণ একই ত্বরণে দিচ্ছি, আবার এই বড় জায়গা অতিক্রম করতে হয়েছে, এই যে অনেক বড় জায়গা অতিক্রম করতে হয়েছে। ঠিক আছে, এটা গেল রাজশাহী 23 কমপ্লিট। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, ত্বরণে যখনই চলবে বস্তুটা তখন কিন্তু এরকম আমি সিস্টেম, খারাপ উপরের দিকে গেলে খারাপ উপরের দিকে, এটা তো বারবার শিখাইছি অনন্ত তল দিয়ে। ঠিক আছে, ভুলে যেন যেও না, অঙ্ক কিন্তু কঠিন না। এবার কুমিল্লা 23 দেখো, আমি এইটার অঙ্কের উপর মনে রাখবা, কাজ ক্ষমতা শক্তির থিওরি অনেক ছোট, কিন্তু অঙ্ক বিভিন্ন টাইপের অঙ্ক আসে কিন্তু পদার্থ বিজ্ঞানে। কাজ, কাজ এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। কাজ, তোমার আসল জিনিস হচ্ছে কাজ, কি পরিমাণ কাজ করছো, কিভাবে কাজ করছো না করছো, প্রতি ক্ষেত্রেই খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট কিন্তু কাজ বের করা। ঠিক আছে, সুতরাং এই চ্যাপ্টারটার উপর আমি আরো একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। বুঝতে পেরেছো, আজকে আরো একটা অঙ্ক করাবো আমরা। কুমিল্লা 23 এর প্রবলেমটা দেখাচ্ছি। কুমিল্লা 23 অঙ্ক, একটা কণার উপর এফ বল প্রয়োগ করেছি। এই বলের নামটা দেওয়া আছে 2i প্লাস 3j মাইনাস 2k নিউটন। এই বলটা দেওয়া আছে, এই বলটা প্রয়োগ করায় বস্তুটা পি হতে কিউ তে স্থানান্তরিত হলো, পি থেকে কিন্তু কিউ তে স্থানান্তরিত হয়েছে কুমিল্লা 23। ঠিক আছে, প্রথম হচ্ছে পি কিউ সরণের জন্য কৃত কাজ কত, এইটুকু আগে বের করে নিই। পি কিউ সরণে আমাদের প্রশ্ন হচ্ছে, দেখো তো এই যে এইভাবে দেওয়া আছে, পি কিউ সরণে কৃত কাজ কত। একটু এখানে একটু দুটা কথা বাড়িয়ে বলবো, কৃত কাজ কত। দেখো তো এই কথাটা না বলে পি কিউ সরণ এই কথাটা নাও বলতে পারতো, বলল যে প্রথম ক্ষেত্রে কত কাজ সম্পন্ন হয়েছে, প্রথম ক্ষেত্রে কত পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে, প্রথম ক্ষেত্রে কি করেছে, করেছে যে এই পরিমাণ বল প্রয়োগ করে একটা বস্তু পি হতে কিউ তে স্থানান্তরিত হয়েছে, পি হতে কিউ তে স্থানান্তরিত হয়েছে। খেয়াল করো, পি থেকে কিউ তে গেছে, তার মানে সরণ আমি অবশ্যই লিখবো পি কিউ, এই যে মাথার উপর তীর চিহ্ন, অবশ্যই আমি সরণটাকে লিখবো পি কিউ। পি থেকে যখন কিউ তে যাবে সরণ আমি পি কিউ লিখবো, কিউ থেকে যদি পি তে আসতো তাহলে সরণ লিখতাম কিউ পি। এগুলো উল্টাপাল্টা করলে কি উত্তর হবে না, হবে, মাইনাসের একটা ঝামেলা হবে, নাম্বার কাটা খাবা, আবার কেউ কেউ জিরো দিতে পারে। পি থেকে কিউ তে গেছি আমি, সরণ তো অবশ্যই পি কিউ হবে, কারণ ভেক্টর দেওয়া আছে এখানে চিহ্ন কিন্তু। তাহলে দেখো তো পি থেকে কিউ তে গেছে, তাহলে ও পি ভেক্টর আগে বের করে নাও, ও কিউ ভেক্টর বের করে নাও, পি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা একটা ডিটেলস লিখবো, পি বিন্দুর অবস্থান ভেক্টর সুন্দর করে লিখে নিব আমাদের। আমি এর আগে আরো একটা লাইন লিখবো আমাদের যখন প্রেজেন্টেশন থাকবে বইতে, অঙ্ক যখন আমরা ফাইনালি পরীক্ষা দিব, লিখবো পি বিন্দু স্থানাঙ্ক, অতএব পি বিন্দুর অবস্থান ভেক্টর। সিমিলারলি কিউ বিন্দু স্থানাঙ্ক, অতএব কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। একবার লিখলেও হবে, সমস্যা নেই। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর লিখে নেই। ওপি, ওপি ইজ ইকুয়াল টু 2i প্লাস জে মাইনাস 3 কে আমরা এভাবে লিখবো, অবস্থান ভেক্টর লিখে নিব, একবার লিখলেও হতো। পি কিউটা একবারে বের করা যায়, এ কিউ থেকে পি বাদ দিয়ে, ভালো লাগে না প্রেজেন্টেশনটা, আমরা এটা বের করে নিব, 3i মাইনাস 2j প্লাস হচ্ছে কে, তারপর আমরা পি কিউটা বের করে নেব। লাইনটা একটু, দুটা লাইন একটু বড় হলো, দেখতেও ভালো লাগলো। ও কিউ বিয়োগ হচ্ছে ওপি, খুব বেশি কি সময় লাগবে না, আমাদের হাতে প্রচুর সময় আছে। ও কিউ থেকে ওপি বাদ দিব যখন এভাবে লিখে নিবা, মাইনাস 2j প্লাস কে, একবারে বিয়োগ করবা না, একবারে এখান থেকে এখানে বিয়োগ করবা না, এখানে দেখাবা, লিখে দেখাবা 2i প্লাস জে মাইনাস হচ্ছে 3 কে। এরপরে একটা লাইন লিখবো 3 বিয়োগ 5 শুধুমাত্র আই হবে, মাইনাস 2 মাইনাস 3j, আর এখানে হচ্ছে প্লাস 4k, এটা আই মাইনাস 3j প্লাস হচ্ছে 4k। ওকে, এটা গেল। এখন স্মরণীকৃত কাজ, কাজের পরিমাণ কি, এফ ডট এস, আমি এখানে আর এস লিখবো না, এফ ডট হচ্ছে ডট চিহ্নটা ভিজিবল হয়, দেখা জানো যায়, পি কিউ লিখবো এভাবে, বল গুণ সরণ ইজিক্যাল টু, বলের ভেক্টর রূপটা আমি লিখে নিব 2i প্লাস 3j মাইনাস হচ্ছে 2k ডট পি কিউ, আই মাইনাস 3j প্লাস হচ্ছে 4k, এই ডট করলে আমাদের হয়ে যাবে 2 মাইনাস হচ্ছে 9 মাইনাস হচ্ছে 8 ইজিক্যাল টু হচ্ছে মাইনাস 15 জুল। উত্তরটা আমি এভাবেই রাখবো, উত্তরটা আমি এভাবে রাখবো, আর ঝামেলা করার দরকার নেই। নেগেটিভ কাজ তো হতেই পারে, বলের বিরুদ্ধে কাজ হতে পারে না, হতেই পারে।
পরে দেখো এখানে পরের উদ্দীপকে আর একটু জিনিস অ্যাড করা আছে, যে অপর একটি বল, আমি লিখি নাই, অপর একটি বল, অপর একটি বল নাম দিয়েছে ওরা এফ প্রাইম, মাথার উপরে তীর চিহ্ন দিয়েছে, মাইনাস আই, মাইনাস আই, মাইনাস জে, প্লাস কে, হ্যাঁ, এত নিউটন এফ এর সঙ্গে যুক্ত করা হলো, এফ বলের সঙ্গে যুক্ত করা হলো, এফ বলের সাথে, আজ একবার লিখি, যুক্ত করাই, যুক্ত করাই কণাটি, কণাটি পি হতে আর বিন্দুতে গেছে, এবার পি হতে আর এ গেছে, -2 1 3 তে স্থানান্তরিত হলো, স্থানান্তরিত হলো, হ্যাঁ, স্থানান্তরিত। এটা যে আগে যে, দেখো খেয়াল করো, আগে যে বলটা ছিল তার সাথে এই বলটা এফ প্রাইম বলটা কিন্তু যুক্ত করেছে, এফ প্রাইম বলটা কিন্তু যুক্ত করেছে, যুক্ত করার ফলে বস্তুটা এখন আর পি বিন্দু থেকে কিউতে যায় নাই, পি বিন্দু থেকে আর বিন্দুতে স্থানান্তরিত হয়েছে। প্রশ্ন হচ্ছে, খুবই সুন্দর একটা প্রশ্ন, যে পি কিউ এবং পি আর সরণের জন্য গতিশক্তির পরিবর্তন সমান হবে কিনা, পি কিউ এবং পি আর সরণের জন্য, পি আর সরণের জন্য, সরণের জন্য গতিশক্তির পরিবর্তন একই হবে কিনা, গতিশক্তির পরিবর্তন আমাদের জানা আছে যে এখানে একটা বেসিক কনসেপচুয়াল প্রশ্ন, এটা গতিশক্তির পরিবর্তন একই হবে কি না, এটা আমাদের প্রশ্ন। যে 2 নম্বর প্রশ্ন হচ্ছে এটা, পি কিউ এবং পি আর সরণের জন্য গতিশক্তির পরিবর্তন একই হবে কিনা। মনে রাখবো আমরা একটা কথা, যে গতিশক্তির পরিবর্তন মানে কিন্তু কৃত কাজ, সবাই আমরা শিখেছি কাজ শক্তি উপপাদ্য, কাজ শক্তি উপাদ্য আমরা শিখেছি, কাজ শক্তি উপপাদ্য আমরা শিখেছি যে গতিশক্তির পরিবর্তন কৃত কাজের সমান। তার মানে আমরা এটা লিখে নিচ্ছি আবার একটু মনে করিয়ে দেওয়ার জন্য, গতিশক্তির পরিবর্তন, আমরা গতিশক্তির পরিবর্তন বের করতে বলেছে আমাদের অঙ্কে, বেসিক্যালি আমরা বের করব কৃত কাজ, ঠিক আছে, কৃত কাজ বের করব। তো প্রথম ক্ষেত্রে কৃত কাজ বের করব, পি কিউ সরণের জন্য কৃত কাজ অলরেডি বের করে ফেলেছি, পি কিউ সরণের জন্য কৃত কাজ ইজিক্যাল টু গতিশক্তির পরিবর্তন ইজিক্যাল টু লিখব -15 জুল, এই যে -15 জুল অলরেডি বের করে ফেলেছি। এইবার দেখো পি আর সরণের জন্য, তো পি আরটা আগে বের করে নাও, পি আর সরণের জন্য কৃত কাজটা বের করব আমরা। তো পি আর সরণটা কত, এবার আমি একটু সংক্ষেপে লিখছি, এই যে পি আর, আর বিন্দুর স্থানাঙ্ক বিয়োগ হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক, কিন্তু আর বিন্দুর অবস্থান ভেক্টর যদি বের করে নি, আচ্ছা আগে ও আরটা বের করে নি, ঝামেলা করার দরকার নাই। আর বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 2 1 3 -2i প্লাস জে প্লাস হচ্ছে 3k। তাহলে আমি এখন বের করব কি, পি আর বের করব, তাহলে ও আর বিয়োগ হচ্ছে ও পি, তাহলে ও আর আমরা পেয়েছি -2i প্লাস জে প্লাস 3k, ওকে, বিয়োগ ও পি দরকার, এবার ও পি তো আমরা অলরেডি বের করে নিয়েছি, পি বিন্দুর অবস্থান ভেক্টর 2 1 -3 2 1 1 মানে জে শুধু -3, হ্যাঁ, এইগুলো কিন্তু ভালো করে লিখবা, এক পাশ থেকে আরেক পাশে গেলে বারবার সাবধান করে দিয়েছি, তুমি এক পেজ থেকে যখন আরেক পেজে যাবা লিখবা তখন একটু সাবধানতার সাথে লিখবা, যেন কোনোভাবেই ভুল না হয়, একটু ধীরে ধীরে লিখবো আমরা। -4i মাইনাস প্লাস 6k, মাইনাসে প্লাস 6k। এইবার দেখো যে বলটা তোমার দরকার, এইবার কিন্তু এই যে পি থেকে আর তে যে গেছে, এখানে কিন্তু এফ প্রাইম বলটা যুক্ত করেছি, তা লব্ধি বের করে নিতে হবে। তাহলে এক্ষেত্রে বলের পরিমাণটা যদি আমি লিখি, F1 লিখলাম, F1 ইজ ইকুয়াল টু এফ যোগ এফ প্রাইম, কারণ প্রথম ক্ষেত্রে যে বলটা ছিল তার সাথে এফ প্রাইম বলটা কিন্তু যুক্ত হয়ে এই কাজটা করেছে, পি থেকে আর তে নিয়ে গেছে, তার মানে দুইটা বলের লব্ধি কত, যুক্ত মানে কি যোগ করা, যোগ করা মানে কি লব্ধি, লব্ধি সিম্পলি যোগ, লব্ধি মানে সিম্পলি একটা ভেক্টর আর একটা ভেক্টরের সঙ্গে যদি যুক্ত হয় এইরকম ক্ষেত্রে, তাহলে সিম্পলি আমরা বুঝে ফেলবো যোগ করা। তাহলে এফ আর এফ প্রাইমটা আমরা যোগ করে দিব, এফটা আমাদের এখানে দেওয়া আছে 2 3 -2k 2i প্লাস 3j মাইনাস হচ্ছে 2k যোগ এফ প্রাইম, এফ প্রাইমটা দেখো মাইনাস মাইনাস প্লাস মাইনাস আই মাইনাস জে প্লাস কে, ঠিক আছে, যোগ করে নিচ্ছি আমরা, তাহলে আই পাচ্ছি, মাইনাস হচ্ছে 2j পাচ্ছি, আর মাইনাস হচ্ছে কে পাচ্ছি, মাইনাস হচ্ছে কে পাচ্ছি। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রের কাজটা বের করছি, দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে
দ্বিতীয় ক্ষেত্রে আমরা যে কাজটা বের করছি তার নাম দিলাম W2 ইজ ইকুয়াল টু F1, নাম দিয়েছি F1, ঠিক আছে, F1 ডট PR, F1 ডট হচ্ছে PR, তাহলে I মাইনাস 2J মাইনাস K ডট, ডট চিহ্নটা ভিজিবল করবো আমরা, 4I প্লাস হচ্ছে 6K, মাইনাস একটা আছে এখানে, হিসাব নিকাশ করলে পাবো, দেখো I এর সঙ্গে I, তাহলে মাইনাস 4I, কিন্তু তাহলে মাইনাস 4 পেলাম। এবার মাইনাস 2J, এখানে কোনো J নাই, 0 প্লাস 0 দিলাম। এবার হচ্ছে 6 6 মাইনাস 6 ইজ ইকুয়াল টু মাইনাস 10 জুল, জানি না হয়েছে কিনা, প্রসিডিউর তো এরকমই, মাইনাস 10 জুল, ঠিক আছে, মাইনাস 10 জুল। তাহলে দ্বিতীয় উভয় ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন এক না। আবারও বলছি, গতিশক্তির পরিবর্তন মানে কিন্তু কৃত কাজ। আমরা উভয় ক্ষেত্রে কাজ বের করে কাজ শক্তি উপপাদ্য যদি উল্লেখ করতে পারো আরো ভালো হয়। যে আমরা জানি যে কাজ শক্তি উপপাদ্য অনুসারে গতিশক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু কৃত কাজ, লিখে নিয়ে তারপর কৃত কাজ বের করে তারপর কমেন্ট করবো আমরা সুন্দরভাবে, 4 মার্কের প্রশ্ন যেহেতু, যে অতএব উভয় ক্ষেত্রে কৃত কাজের পরিমাণ বা গতিশক্তির পরিমাণ, গতিশক্তির পরিবর্তন এক না। আমরা আরো একটা ক্লাস নেব এটার উপর, ঠিক আছে, ওকে বাই, আজকে বাই থাক, আজকে আর না।